রেডিও কার্নিভাল আর প্রত্যেক মঙ্গলবারের মতো আজকেও ঠিক রাত 10টায় চলে এসেছি। যদিও ঘড়ির কাঁটা বলছে এখন 10টা না 10টা বেজে 9 মিনিট, আমাদের একটু লেট হয়ে গেছে। তো আপনারা দেখছেন গসিপ লাউঞ্জ, আমি শ্রাবণ আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন আমাদের সেই অনেক দূর থেকে নিয়ে আসা আমাদের একজন মামা, শাফি মামা, সুদূর বগুড়া থেকে। তো যারা শুনছেন তারা যদি জয়েন করতে চান সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন আমাদেরকে। কমেন্ট করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইভ সেকশনের কমেন্ট সেকশনে যে আপনার কমেন্ট গুলো করে দিতে পারেন। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি আমাদের সাথে আজকে দুজন গেস্ট আছেন। দুজন গেস্ট খুবই চমৎকার, দুজন মানুষ, খুবই গুণী দুজন মানুষ। একজন আছেন অ্যাক্টর এবং মডেল ফয়সাল দীপ, এবং আরেকজন আছেন সঙ্গীত শিল্পী, খুব চমৎকার একজন গায়ক, শুভ্র। তো আমরা চলে যাচ্ছি আমাদের দুজন গেস্টের কাছে। ফয়সাল ভাই এবং শুভ্র ভাই, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি? এখন পর্যন্ত ভালো। ফয়সাল ভাই, তো শাফি মামা। হ্যাঁ মামা, এই তো শুনছিলাম আসলে গেস্টদের সাথে পরিচিত হলাম। মানে হুম। একেবারে এই যে ব্যাপারটা হয়ে যায় কি সবাই মিলে, মানে কিছু কিছু জিনিস হচ্ছে মামাদের ভালোবাসায় মামাদের ল্যাঙ্গুয়েজ চলে এসে গেছে অলরেডি আমার। দেখেন, যাই হোক আমি আবার মানে আমাদের বগুড়ার ল্যাঙ্গুয়েজ ব্যাক করি। এখন কথা হচ্ছে কি আজকে কিন্তু সেই লেভেলের আড্ডা হবে আমাদের, ঠিক আছে, সব মিলিয়ে। আর একদম যে যেটি আছেন একদম। তাড়াতাড়ি চলে আসেন, সেই লেভেলের আড্ডা হবে। কোনটা আছেন সবাই লিখে ফেলেন একেবারে আপনাদের। এই যে মানে ভালোবাসার দুইজন মানুষ, শুভ্র মামা আর হচ্ছে আমাদের দীপ মামা কিন্তু চলে আসছে। দীপ মামা তো মানে যার ফ্যান ফলোয়ার যেখান থেকে আছে সব চলে আসেন একবারে, ঠিক আছে। তো শুরুতেই আমি আর যাবো হচ্ছে আমাদের সেই দীপ মামার কাছে। দীপ মামা, কি অবস্থা মামা, কেঙ্কা আছেন? আহ ও বগুড়া ভাষা তো আমি একটু কম বুঝি, তারপরও যেটুকু পারি সেটুকু বলবো। আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর ইচ্ছায় খুব ভালো আছি এখন পর্যন্ত। এই প্যান্ডেমিকের মধ্যে আসলে সুস্থ থাকাটাই সবচেয়ে বড় নেয়ামত আমার কাছে মনে হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা, অনেক অনেক ভালো আছি। আর আপনাদের মতো মামা মামা যদি সাথে থাকে একেবারে, তাহলে মানে ভালো আরো বেশি হয়ে যায়। আর ওই যে যেটা করছিলেন মামা, যে হচ্ছে বগুড়ার ভাষা না কম বোঝেন, মানে মামা ভাগ্নের ব্যাপার স্যাপার তো মানে বুঝে যাবেন, ঠিক আছে, বুঝি বুঝি সমস্যাটা মন বুঝি থেকে বুঝে বুঝি, যাবেন। মোটামুটি বুঝি। কিন্তু হচ্ছে মানে বগুড়ার ভাষায় কথা বলাটা আসলে টাফ, মানে সিরিয়াসলি টাফ। কারণ হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলা ইটস নট এ ম্যাটার অফ জোক, সিরিয়াসলি। আমি নোয়াখালীর একদম। ছেলে, তারপরও আমার কাছে মনে হয় আমি প্রপারলি নোয়াখালীর ভাষায় A to Z বলতে পারবো কিনা সন্দেহ আছে, সত্যি কথা। বাট পারি, বাট পারি। এবং বললে এটা হবে এটা আমিও জানি, কিন্তু প্রপারলি 100% হচ্ছে নোয়াখালী ভাষায় শুদ্ধ হবে কিনা, বা নোয়াখালীর আঞ্চলিকতার যে বিষয়টা সেটা থাকবে কিনা সন্দেহ আছে। এটা আমি শিওর যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যে যে অঞ্চলেরই থাকুক না কেন, সে ওই অঞ্চলের প্রত্যেকটা A to Z ওয়ার্ড ইউজ করে, A to Z ভাবে, মানে কমপ্লিটলি ওই অঞ্চলের ভাষায় কথা বলাটা একটু টাফ। যেটা বুঝি, এইটাই মামা, ওই বুঝি আর কি। ওইটাই ওইটাই মামা, আমাদের ওই বগুড়ার মামারাও কিন্তু কোনোদিন মাইন্ড করে না এই জন্য, ঠিক আছে। আমি যে ভাষায় কই না কেন, বগুড়া ভাষা আচ্ছা, করছি ঠিকঠাক হচ্ছে কিনা এটাও দেখে না কেউ। আর আপনার কাছ থেকে কিন্তু তাহলে নোয়াখালীর ভাষা আনা হলেও শুনবো, অল্প না হলেও, আজকে শো এর মধ্যে অবশ্যই অবশ্যই, এক লাইন হলেও, প্রচুর ঠিক প্রচুর আছে। প্রচুর। আর মামা, আপনার কাছে আচ্ছা, আসছি আনা পরে আমি আমার ওই যে আমি কি বলতে গেল যে লাইভটা কি আমরা কি শেয়ার করব নাকি শেয়ার করবো না, আর কিভাবে অবশ্যই করবো? অবশ্যই অবশ্যই। আমি আমি মামা আমি খালি সেক্ষেত্রে একটু বলে দিচ্ছি। আহ, যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন তারাও যদি চান আপনারা শেয়ার করে দিতে পারেন। আমাদের যে দুজন আজকে গুণী মানুষ আছেন, তাদের যে প্রতিভা সেগুলো শেয়ার করে দিতে পারেন। আর এছাড়া আমাদের দুজন গেস্টকেও আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে এখনই প্রোগ্রামটা শেয়ার করতে পারেন আপনাদের টাইম লাইনে, যাতে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা ফ্যান ফলোয়ার্স আছেন, তারা যেন আমাদের এই প্রোগ্রামটা রিচ করতে পারে। এর জন্য আমি কিছুটা সময় আপনাদেরকে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু শাফি মামার কাছে চলে যাব। আমি আমার গেস্টদেরকে টাইম দিচ্ছি প্রোগ্রামটা শেয়ার করার জন্য। আর শাফি মামা। হ্যাঁ মামা, হ্যাঁ মামা, তো আজকে মানে তোমার প্ল্যান কি? আমরা যে এই যে দুজন মানুষ যে আনলাম, ঠিক আছে, তোমার আহ, দুজন গুণী মানুষ, আমাদের খুবই পছন্দের অ্যাক্টর এবং সিঙ্গার, তো আজকে প্ল্যানটা একটু বলো তো আমাকে। মানে আজকে প্ল্যান হচ্ছে মামা, মানে মামাদেরকে দেখার পরে আমার একেবারে মানে সবকিছু ভুলে গেছে। মানে মামারা এত ট্যালেন্টেড মানুষ, আসলে ইনকে ট্যালেন্টেড মানুষ যদি একদম। আমাদের এটি আসে, মানে আমাদের মানে ব্যাপারটা হয়ে যায় কি, আমাদেরও মনে হয় যে নিজে নিজেকে তো মনে হয় অনেক ট্যালেন্টেড, যদিও ট্যালেন্ট নাই, ঠিক আছে। মানে ইনকে ট্যালেন্টেড মানুষের গুণী মানুষের পাশে যখন থাকি মনে হয় যে আমরাও সেই লেভেলের ট্যালেন্টেড। তো আজকের প্ল্যান আমাদের হচ্ছে ওই যে আমাদের অন্যান্য মামারাও আসতেছে, তারাও কবি, তারাও তাদের পছন্দের মানুষেরও যা কোয়ার কবি, তাদের সম্পর্কে যা জানতে চাওয়ার চাবি আমরাও জানতে চাবো অনেক কিছু।
ঠিক আছে, তাকে কাজ নিয়ে কথা কম। একজন সিঙ্গার আছে আর একজন হচ্ছে মডেল আর অ্যাক্টর অভিনয় করে। তো মানে দুইজনের কাজ নিয়ে যত কাজ কাম আছে সবকিছু নিয়ে আজকে কথা কম। তো মামা ঘেরও কেন কভার চাই যে একদম। মামারা আমাদেরও শুনতেছেন, তারা তাড়াতাড়ি কিন্তু কোনটা আছেন বাইরে তাড়াতাড়ি লিখে ফেলেন, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আপনার প্রিয় মানুষ সম্পর্কে আপনারা যা শুনতে চান সবকিছু লিখে ফেলেন। ঠিক আছে? আচ্ছা বললো মা, তোমার নিয়ে আমার হ্যাঁ না অল্প না অবজারভেশন আছে। তুমি মানে হ্যাঁ প্লিজ। গুলু মুলু টাইপের হচ্ছে কিসের জন্য কত মামা? তোমার গাল তিনটে হয়ে গেছে না মামা, একটা দুইটে তিনটে। না আসলে হয়েছে কি তোমার আমি গত পরশুদিন একটু ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম, শরীরটা একটু খারাপ, তো গত দুদিন হচ্ছে টোটালি রেস্টের উপর, যার ফলে হচ্ছে গালগুলো একটু ফুলে গেছে। আহ, এই আর কি। মানে তো মামা আমরা দেখতে ব্যাপারটা, পাচ্ছি আমাদের একজন যে গেস্ট শুভ্র সে চলে এসেছে। তো দীপ ভাইয়ের কাছে আমরা আসলে জানছিলাম যে দীপ ভাই কেমন আছে, কেমন চলছে। তো সেম কোশ্চেনটা আমি আসলে শুভ্রকে করতে চাই যে শুভ্র ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ, বা গতানুগতিক দৃষ্টিতে ভালো থাকা যেটাকে বলে, সুস্থ আছি, খাচ্ছি হুম দাচ্ছি, হুম। নাকে গন্ধ পাচ্ছি, এটাই হচ্ছে অনেক সুখকর অবস্থা। যে প্যান্ডামিকের এই যুগে সবাই স্বাদ গন্ধ হারিয়ে ফেলছে, এখন পর্যন্ত মনের স্বাদ গন্ধ এবং জিহ্বার স্বাদ গন্ধ দুটোই আছে। ওকে। আশা করি ভালো আছেন, সবাই রেডিও হ্যাঁ কার্নিভালে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা আমরা সবাই ভালো আছি। আল্লাহ পাকের অশেষ রহমত। আসলে একটা কথা বলেছেন যে এই প্যান্ডেমিকের মাঝে আসলে সুস্থ থাকাটা অনেক বড় একটা নেয়ামত হ্যাঁ, সৃষ্টিকর্তার কাছে। তো সবাইকে আসলে আমার এই প্রোগ্রামের মাঝেও আমি বারবার বলার চেষ্টা করি যে আপনারা সবাই সাবধানে থাকবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি অনেকটা সেকেন্ড ফেজ শুরু হয়েছে প্যান্ডেমিকের। এই সময়টায় অনেক বেশি এক্স্যাক্টলি। আক্রান্ত হচ্ছে, অনেক বেশি মৃত্যুর হার বাড়ছে। So I hope সবাই সুস্থ থাকবে। তো আমি শাফির কাছে চলে যাচ্ছি। শাফি মামা, মামা তো দুজন মামা ওই যে গেস্ট যেহেতু একটা কথা, চলে এসেছে আমরা প্রোগ্রামের আনুষ্ঠানিকতা শুরু করতে পারি। পুরো মামা নিশ্চয়ই। তাড়াতাড়ি শুরু করে দাও মামা। ওকে, সো যেহেতু আজকে একজন গায়ক এবং একজন চমৎকার একজন অভিনেতা আমাদের সাথে আছেন, আমি আবার আরেকটাবার আমার যারা আছেন লিসেনার্স এবং ভিউয়ার্স তাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি আমাদের সাথে আড্ডায় জয়েন করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে লাইভের কমেন্ট সেকশনে যে কমেন্ট করতে হবে। আমাদের সাথে আছে আজকে দুজন বুড়ি মানুষ, তাদের সাথে আড্ডায় জয়েন করতে চাইলে, তাদের কাছ থেকে কিছু জানার থাকলে, তাদের কাছে কোনো রিকোয়েস্ট থাকলে আপনারা কমেন্ট করুন। আমি এখন প্রথমেই চলে যাব হচ্ছে হলো যে শুভ্রের কাছে, যেহেতু সে চমৎকার একজন গায়ক, আমি তার কাছ থেকে একটা গান শুনে তারপর আড্ডাটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, গান দিয়ে যদি শুরু করতে হয়, আমি ব্যক্তিগতভাবে মূলত রবীন্দ্রনাথের গানটাই চর্চা করি বেশি, রবীন্দ্রসঙ্গীতের আচ্ছা। চর্চা বেশি করি। আর সেই সাথে ক্লাসিক্যালের ধারণা আছে। তো কবিগুরুর প্রতি ভালোবাসা থেকেই এই সময়ের সময়টাকে ভোলার জন্য হুম হুম। প্রেমের গান গেয়েছে। প্লিজ। আমার যদি আওয়াজটা বেশি আসে তাহলে আমাকে একটু জানাবো, কারণ আমি তো আমার নিজের আওয়াজটা শুনতে পাচ্ছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম কি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম কি লেখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তাল কি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে
নিভৃতে যতনে নাম লিখো তোমার মনের মন্দিরে। আমার লতা একটি মুকুল তুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে। আমার শরণ সুখ শিরে একটি বিন্দু তোমার ললাট চন্দনে। আমার মনের মনের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আপন জীবন মরণ লুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে নিভৃতে যতনে নাম লিখো মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তাই কি শেখো তোমার অলক বন্ধনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে নাম লিখো মনের মন্দিরে। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। খুবই চমৎকার ছিল। এনভায়রনমেন্ট ওয়াইজ আসলে খুব বেশি ভালো লাগছিল আমার কাছে। তো শাফি মামা, তোমার কাছে কেমন লাগলো একটু বলবে? আমার পুরাই একদম ক্ল্যাপ। ভালোবাসায় মানে ভালোবাসা একেবারে ভরপুর মনে হয়েছে আমার কাছে আর কি। মানে মামাগের সাথে আজকে তো ভালোবাসাবাসি হবি, আমাদের মামাগের ফ্যানরা যারা আছে, মামাগের ভক্তরা যারা আছে, তাদের সাথে ভালোবাসাবাসি হবি, ঠিক আছে। একদম, একদম। আমি না দীপ মামার কাছে যাওয়ার আগে শ্রাবণ মামা তোমাকে না একটা কথা কমো, তুমি না ওই যে আমাকে মেলা মামারা কমেন্ট করে পুরো ফাটিয়ে ফেলতেছে বুঝছো। হুম। কোনটা থেকে আসে আর মানে একেবারে কমেন্ট করে ফাটিয়ে দিচ্ছে, এরা আবার রাগ কাজ করবি, এরা মানে আমাদের কাছে কিন্তু চলে আসে, কোনটা যেটি থাকুক না কেন চলে আসে, মামারা অনেকে শেয়ারও দিচ্ছে, সেটা আমাকে জানাচ্ছে, তুমি মানে কমেন্ট গুলো করে নাও বাড়ি। একদম, আমি 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 কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। আসলে আজকে যে দুজন মানুষ এসেছেন তাদের অনেক শুভাকাঙ্ক্ষীরাই এখানে কমেন্ট করছেন, তো আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি এর মধ্যে থেকে। আমি করে গেছি লাইভ শুরু করছি কিনা। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনারা কি করে ভালোবাসা আমাদের দিচ্ছেন সেটা আসলে আপনার কমেন্টে আজকে আমরা বুঝতে পারছি। আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন, এবং আমরা দুঃখিত একটু লেট হয়ে গেছে শেষ জন্য। তারপরে কমেন্ট করেছেন ফর এভরিওয়ান, রবি সুলতানা লিখেছেন শারদান, নূরে হাবিবা লিখেছেন দা, নোয়েল রিমো লিখেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটা একবার হোক প্লিজ। অবশ্যই হবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। আরাফাত লিমন লিখেছেন খুব সুন্দর ভাই। তারপর জয় ইসলাম লিখেছেন ওয়াও ফয়সাল দীপ ভাই লাভ ইউ। তারপর প্রিয়া চৌধুরী লিখেছেন শেয়ার ডান্স। ও আমরা যারা আরো দেখছেন কমেন্ট করতে লাভ থাকুন। ইউ টু, লাভ ইউ টু। একদম, আড্ডায় জয়েন করতে চাইলে যেটা করতে হবে, যে লাইভটা দেখছেন তার নিচে কমেন্ট সেকশনে যে আপনাদের কমেন্ট করতে হবে, কোনো রিকোয়েস্ট থাকলে আপনারা করতে পারেন। এখন আমি চলে যাচ্ছি দীপ ভাইয়ের কাছে। দীপ ভাই, ওভারঅল কেমন যাচ্ছে, কেমন গেল দিনকাল? কোন দিন বলবো? অতীতের দিন কেমন বলবো গেল নাকি অতীত, বর্তমানে কেমন কেমন যাচ্ছে যাচ্ছে বর্তমান? নাকি ভবিষ্যতে? আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি আপনি যে কোয়েশ্চেনটা করছেন, সেটা হচ্ছে বললাম তো সবকিছু মিলিয়ে আসলে সুস্থ আছি এখন পর্যন্ত, এটাই তো আসলে বড় নিয়ামত, এটাই সবচেয়ে একদম। কি বলবো ভালো লাগার বিষয়। তো সেই জায়গা থেকে স্যাটিসফাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো যাচ্ছে। বাট প্যান্ডেমিকের যে বিষয়টা, সেটা প্যান্ডেমিক এখন আমার কাছে মনে হয় না প্যান্ডেমিক চলছে বা আছে, বাংলাদেশের প্রেক্ষাপটটা এমনই। তো এটা অ্যাডজাস্ট করে নিছি এবং নিতে হচ্ছে, জীবিকার তাড়নায় হোক যেভাবে হোক। তো কাজের ফ্লোটা আগে একটু কম ছিল এই যে প্যান্ডেমিকের মাঝে, এখন একটু মোটামুটি হচ্ছে, এগুলা নিয়ে আছি আচ্ছা, আর কি আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? তো যে আমাদের অবস্থা তো ভালো। যেহেতু জীবিকার তাড়নার কথা বললেন, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন এসেই যায়, আসলে কর্মজীবন কেমন চলছে এখন, কি কাজ হচ্ছে বর্তমানে, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি।
কর্মজীবন এই তো, আপনি তো জানেন মনে হয় আমি একটু কমার্শিয়াল বা টিভিসি এগুলোই একটু করতে পছন্দ করি, বা আমার ভালো লাগার জায়গাটাই হচ্ছে হুম হুম কমার্শিয়াল বা টিভিসি অ্যাডভার্টাইজমেন্ট হুম আর কি। টিভিসি অনেকে হয়তো এক্স্যাক্টলি। বুঝবে কম, তো এই জন্য বললাম যে অ্যাডভার্টাইজমেন্টে কাজ করতে বেসিক্যালি আমার ভালো লাগে। তো এটা শুরুটাই আমার অ্যাডভার্টাইজিং দিয়ে, এখনো স্টিল অ্যাডভার্টাইজিং এ আছি। নাটক করছি না। নাটকে বলছে অনেকেই, প্রায় বলে ভাই করেন। আমি বলছি যে ভাই আমার ওই নাটকে আসলে এই মুহূর্তে নাটককে সুইচ করতে চাচ্ছি না। করব, আশা করছি আচ্ছা খুব শীঘ্রই ইনশাল্লাহ নাটক করব। 3-4টা সিঙ্গেল নাটক করেছি আচ্ছা 2015-16 দিকে। এখন আপাতত নাটক করছি না, তো আই হোপ যে সামনে ইনশাল্লাহ করলে দেখতে পাবেন আর কি, এই তো। আর ইনশাআল্লাহ আমরাও আশা আর করছি। হুম, হুম, আর প্লিজ কন্টিনিউ। ও আর কি বলবো, আর হচ্ছে আম, আসলে ফিউচারে কি আছে সেটা তো জানি না। হুম বর্তমানে আসলে সরি, এই টিভিসি কমার্শিয়াল এই কিছু কাজ করছি আর কি। আশা করছি খুব শীঘ্রই 2-1টা টিভিসি আরো রিলিজ হবে। আহ, যেগুলোর কাজ করেছি আশা করছি খুব শীঘ্রই দেখতে পাবেন। যদিও কমার্শিয়াল জিনিসের প্রতি বা অ্যাডভার্টাইজমেন্ট মানুষ বিরক্তির একটা জায়গা, কিন্তু আমার ভালো লাগে। আমি জানি না আমার কেন জানি ভালো লাগে টিভি কমার্শিয়ালে কাজ করতে। আচ্ছা জীবনের একদম শেষ দিন পর্যন্ত টিভি কমার্শিয়াল টিভিসি বা অ্যাডভার্টাইজমেন্ট করে যেতে চাই। সত্যি কথা, অ্যাক্টিং করি হোক, সেটা বিহাইন্ড দ্য সিনে হোক, ওকে মানে প্রোডাকশনের সাথে ইনভলভ থাকতে চাই, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা। তো ফয়সাল ভাইয়ের কাছে আসলে জানতে চাই, সেটা হয়তো বা আমাদের দর্শক যারা আছেন, আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারাও হয়তো বা জানতে চায় যে আসলে এই যে মডেলিং বা অ্যাক্টিং বা ক্রিয়েটিভ সাইডে যে কাজটা আপনার, সেটার শুরুটা আসলে কোত্থেকে, ফ্যামিলি থেকে আসলে কেমন সাপোর্ট ছিল, বা শুরুর গল্পটা কেমন যদি একটু বলতেন। এই গল্প বলতে হলে তো আমাকে অনেক টাইম দিতে হবে। যদি শর্ট প্লিজ করে একটু বলতে যাই সেটা ছোটখাটো হচ্ছে, করে হলো। হুম, গল্প আসলে তেমন কিছুই না, হুটহাট করেই আসলে মিডিয়াতে ইনভলভ হয়ে যাওয়া। আচ্ছা 2013-এর লাস্টে, মানে 14-এর দিকে, 14-এ আমি প্রথম কাজ করি টিবিসি টেলিটকে, একটা টিবিসি দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হয়। তারপর আচ্ছা করছি আর কি, সেই দৌড়ের উপরে আছি এখন পর্যন্ত। স্টিল চেষ্টা করছি, অ্যাক্টিং শেখার চেষ্টা করছি এখনো। অ্যাক্টিং পারি সেটা বলবো না, অ্যাক্টিং শেখার চেষ্টা হুম করছি এবং শিখে যেতে চাই আসলে, সত্যি কথা। আর শুরুর দিকটা যদি জানতে চান, সেটা আসলে আমার 14 জেনারেশনে আসলে মিডিয়াতে কেউ নেই। আমার জন্য আচ্ছা এটা অবশ্যই ডিফিকাল্ট, অন্য যারা মিডিয়াতে বিলং করে, একদম। মিডিয়া ফ্যামিলিতে বিলং করে তাদের চেয়ে আমার আসলে মিডিয়াতে কাজ করা বা মিডিয়াতে ইনভলভ হওয়াটা অনেক বেশি কষ্টের ছিল। তো এই হয়ে গেছে আর কি আসলে টাইমিং তো। এটা আসলে বললাম না, মানে গুছিয়ে যদি বলতে চাই অনেক টাইম, বাট সহজ কথা বলতে গেলে ওই আমি 2013 সালে এক বড় ভাই আমাকে বলে যে তুমি মিডিয়াতে চাইলে কাজ করতে পারো। আমি বললাম কেন আপনার এটা মনে হয়? বলছে হ্যাঁ তোমার, আমার মনে হয় যে তোমার মধ্যে সে পটেনশিয়াল টুকু একটু হলেও আছে, তুমি ট্রাই করে দেখতে পারো। তো তখন থেকে আসলে ইন্সপায়ার হুম হয়েছি। আর শুধুমাত্র উনি না, আমার ফ্রেন্ডরা, আমার ফ্যামিলি মেম্বার, আমার প্রতিবেশী যারা আছে টুকটাক মাঝে মধ্যে বলতো যে মিডিয়ায় কাজ করতে পারো, কাজ করলে হয়তো ভালো কিছু করবা। এই তো হয় না এরকম? হুম হুম। তো এইরকম হ্যাঁ বলা হ্যাঁ থেকে একটু ইন্সপায়ার্ড হয়েছিলাম তখন। তখন থেকে আসলে ভাবলাম যে হ্যাঁ আসলেই তো করা যায়। তারপরে একটা ফটোশুট করি চঞ্চল মাহমুদ স্যারের কাছে। আচ্ছা আমি ওনাকে ভাইয়া ডাকি, যিনি আমার গুরু বলতে পারেন মিডিয়ার। তো ওনার সাথে দেখা করার পর থেকে উনি হচ্ছে আমাকে বলে যে একটা পোর্টফোলিও করো। আসলে এখন অনেকেই জানে না যে আসলে পোর্টফোলিওটা কি। হুম মিডিয়াতে হুম কাজ করতে হলে আসলে একটা পোর্টফোলিও লাগে। আপনি অ্যাক্টর, সিঙ্গার, এক্স্যাক্টলি মডেল, ডিরেক্টর যেই হন না কেন, আপনার আসলে একটা পোর্টফোলিও লাগে। ওই পোর্টফোলিওটা আসলে না থাকলে একেবারে ফ্রেশার যারা, তাদের জন্য একটু টাফ হয় কাজ পাওয়াটা। যদিও এখন আসলে অনেক প্ল্যাটফর্ম থেকে অনেকের ভিডিও ছবি দেখে কালেক্ট করে। তো তখন থেকে 2013-14 কথা বলছি আর কি আমি, যদি আমি খুব একটা হুম হুম সিনিয়র না মিডিয়াতে, বাট আমি যে স্টেট গুলা মানে পার করেছি সেগুলা বলছি আর কি। হুম হুম। তখন হচ্ছে এই পোর্টফোলিও করার পর থেকে আস্তে আস্তে ছবিগুলা জমা দেয়া বিভিন্ন এজেন্সিতে, তারপরে হচ্ছে দেখা করা, মিট করা, অনেকগুলো অডিশন। আমার লাইফে আমি অনেক অডিশন থেকে বাদ পড়ছি, আবার অনেক অডিশন দিয়ে কাজ করছি, আচ্ছা সিলেক্ট হয়েছি। আচ্ছা আচ্ছা তো শুক্রিয়া সেই জন্য আল্লাহর কাছে, কারণ অডিশন তো আপনি জানেন যে অডিশন অনেক পার্টিসিপেন্ট থাকে, অনেকগুলো মানুষের একটা ভালো কম্পিটিশন থাকে, হেলদি একটা কম্পিটিশন থাকে যে কোনো অডিশনে। হুম টিবিসির অনেক টিবিসিতে দেখা গেছে আমি
স্টিল এখনো আমাদের টিভিসিতে অডিশন দিতে হয়, অনেস্টলি অডিশন দিতে হয় বা ইন্টারভিউ দিতে হয়, বা বর্তমান লুকস, বর্তমান আসলে ক্যারেক্টারটার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা এগুলার মেজারমেন্ট দিতে হয়, এগুলার স্ক্রিন টেস্ট দিতে হয়, তারপরে হচ্ছে সিলেক্ট করে আর কি। তো এটা হ্যাঁ এইভাবেই করতে হয়েছে আর কি। প্রথম দিকের কথা বলছি, যেটা হচ্ছে অনেক টিভিসিতে অনেক অডিশনে আমি বাদ পড়ছি। আহ, সেটা আমি অ্যাক্টিং তখন হয়তো ভালো করতাম না, বা আমার থেকে যারা ভালো অ্যাক্টিং করতো তারা হয়তো বা চান্স পাইছে। আবার আমি যেগুলোতে চান্স পাইছি এগুলোতে আমার চেয়েও হয়তো ভালো কেউ ছিল, হয়তো বা তারা ওই অডিশনে হয়তো শো করতে পারে না, হয়তো ওনাদেরকে সিলেক্ট করা হয়নি। আর এই ক্যারেক্টারাইজেশন আর কি, একটা গল্পের একদম সাথে আসলে আপনার লুকটা খুব বেশি সুদর্শন, আমি আসলে খুব বেশি সুদর্শনও না, খুব বেশি দেখতে হ্যান্ডসামও না, বাট অ্যাক্টিংটা আসলে আমার ভাল লাগে, এই জন্য করি, আর অ্যাক্টিংটাই প্রেফার করি। তো ডিরেক্টররাও দিন শেষে আসলে অ্যাক্টিংটাই প্রেফার করে। কারণ হচ্ছে আপনি যদি অ্যাক্টিং ভালো করেন তাহলে আপনি চেহারা যেমনই হোক না কেন, কারণ দিন শেষে মানুষ আপনার অ্যাক্টিংটাই মনে রাখবে। চেহারা একদম অবশ্যই ফার্স্ট লুক ফার্স্ট ইমপ্রেশন থাকে, বাট অ্যাক্টিং যদি আপনি ভালো করেন সেক্ষেত্রে আপনার প্রায়োরিটিটা একটু বেশি দেয় ডিরেক্টররা। সেটা এখন বুঝি আর একদম। কি, তখন হয়তো একটু কম বুঝতাম, ও আচ্ছা দেখতে শুনতে হ্যান্ডসাম, চুলের একটু স্পাইক করে গেলাম, দ্যাটস ফাইন। ওকে এখন মনে হয় যে না, আম, মানে এটা কোনো ম্যাটার করে না, আপনি আসলে অ্যাক্টিং করছেন, ওই ক্যারেক্টারটা আপনি পোর্ট্রেট করতে পারছেন কিনা, যে গল্পটা যে স্টোরিটা উনি বলার চেষ্টা করছে ওইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে ডিরেক্টর চুজ করবে, দ্যাটস ইট। তো এত বেশি ক্যারেক্টারে গেলে আবার মানুষজন বোর হয়ে যাবে। এনিওয়েজ, ওই শুরুর দিকটা আসলে এরকমই ছিল আর কি। পোর্টফোলিও তৈরি করে তারপর বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে তারপরে কাজ করে স্ট্রাগল করে অনেক কষ্ট করছি, কষ্ট এখনো করছি, বাট তখন হয়তো বা একটু বেশি কষ্ট, অনেক সময় অপচয় করছি, অনেক সময় ইনভেস্ট করছি, সত্যি কথা বলতে অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়েছে। এখন আছি আর কি আলহামদুলিল্লাহ, ভালো খারাপ মিলিয়ে। এখন যে খুব বেশি ভালো অবস্থানে আছি তাও না, বাট চেষ্টা করছি আর কি আরো ভালো কিছু করার, এবং অ্যাক্টিংটা আরো বেশি, যত বেশি জব্দ করা যায়, যত বেশি ভালো করতে পারি এই আর কি। একদম, কারণ ক্রিয়েটিভ সাইট গুলোতে অভিনয় বা আমার হুম, আমার সঙ্গীত। স্টোরি কি বেশি বেশি হ্যাঁ, লম্বা করে ফেলতেছি আই থিঙ্ক। না 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 দীপ ভাই, একদম একদম ঠিক আছে। আমি তো অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে আসলে ক্রিয়েটিভ সাইট গুলোতে হচ্ছে হলো যে আসলে শেখার কোনো শেষ নেই, হোক সেটা অ্যাক্টিং, হোক সেটা অ্যাবসলিউটলি, গান, এই ব্যাপারগুলো। অ্যাবসলিউটলি, তো অ্যাবসলিউটলি। যেহেতু একটা কোশ্চেন আসলে আমার মনে চলে আসছে, যেহেতু বললেন যে 14 জেনারেশনে কেউ ছিল না মিডিয়াতে, তো সেই ক্ষেত্রে যখন প্রথমবার হচ্ছে মিডিয়াতে ইনভলভ হতে যাচ্ছেন, তখন কি ফ্যামিলি থেকে কোনো ধরনের প্রেশার বা কোনো ধরনের বিধিনিষেধ কি এসেছিল? না, আমার আসলে সত্যি কথা বলতে আমি এই জায়গাতে নিজেকে খুব বেশি লাকি মনে করি, আমার ফ্যামিলিতে কেউই আচ্ছা। আমাকে কখনো মিডিয়াতে কাজ করা নিয়ে কখনোই কিছু বলে নাই, স্টিল এখনো বলে না। আহ, এখনো আমাকে ইন্সপায়ার করে, আমাকে মোটিভ করে যে কাজটা হ্যাঁ ভালো হয়েছে। অবশ্য মানে ক্রিটিসিজমটা আসলে আমার ফ্যামিলিতে করে যে এই কাজটা ভালো হয়েছে, এই কাজটা খারাপ হয়েছে, হুম এটা এরকম তো থাকেই, বাট কাজ করো না, মিডিয়াতে কাজ করলে এটা হবে ওইটা হবে, ওনারা হুম আসলে এনজয় করে আমার কাজটা, এনজয় করে, আমি সত্যি কথা। বাট একেবারে শুরুর দিকে তখন বাবা বলছিল যে কি এইসব মিডিয়া টিডিয়া করো, সেম তেম কি ছবি তোলে, পেপারে ছবি টবি যায়, এইসব কি মানুষজন আমার বলে, আমি কি ভেতরে পড়াশোনায় শিখে বড় করতেছি নাকি? তো আমি বললাম যে আমি আর কিছু বলতাম না, আমি আসলে চুপ থাকতাম, আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কমায় দিব না, সমস্যা নেই, বা কাজ করবো না, আচ্ছা ঠিক আছে। এগুলা টুকটাক শুনতে হয়েছে, বাট এরকম স্ট্রিক্টলি যে না তুমি মিডিয়াতে কাজ করতে পারবো না, এটা খুব খারাপ জায়গা, এরকম ব্যাপারটা আসলে আমি ওইরকম কোনো কিছু করি নাই ফ্যামিলি, কারণ হুম আমাকে হুম। আসলে ওই ধরনের কোনো কিছু শুনতে হবে। তো এই জায়গাতে আমি নিজেকে আসলে লাকি মনে করি, ফ্যামিলি থেকে ওই ধরনের না কোনো রেস্ট্রিকশন ইন্সপায়ার করে প্রতিনিয়ত আমার ফ্রেন্ডরা, আমার কলিগরা, আমার রিলেটিভসরা যারাই আছে, ইচ অ্যান্ড এভরি পার্সন, প্রত্যেকে মানুষে আমাকে যখনই দেখা হয় আহ, ভালো কাজ করতে হুম, বলে। এই জায়গায় আসলে ভালো লাগে, তখন আমার মনে হয় যে এটা আসলে ব্লেসিং হিসাবে নেই আর কি। That's it. একদম একদম একদম। না, এই কোশ্চেনটা করার অন্যতম আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে প্লিজ। যেহেতু বললেন আপনার বাড়ি নোয়াখালী, আমার দাদার বাড়ি অ্যাকচুয়ালি ফেনীতে, পাশাপাশি ওয়াও। অঞ্চল। সো এই জিনিসটা হচ্ছে হলো যে আপনি যে বললেন যে কিছুক্ষণ আগে যে কি হচ্ছে এগুলো মানুষ এসে আমাকে বলে, এই জিনিসগুলো পার্সোনাল জায়গায় আমি কিছুটা আর কি ফেস করেছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে হলো যে রিলেট করতে পারলাম ব্যাপারটা। So, আমি চলে যাবো একটু শুভ্রর কাছে। শুভ্রর কেমন যাচ্ছে দিনকাল? দিনকাল একদম ঘরের ভিতরে যাচ্ছে, ইদানিং একটু মানে বের হচ্ছে, কতক্ষণ আর হাট বিষয়ের মানুষ তো কতক্ষণ আর শুধু বসে থাকা, গান দরকার,
ইদানিং একটু ঘুরতে টুরতে যাচ্ছি। তো আমার বাড়ি এখন বরিশালে অবস্থান করছে। বাড়ি বরিশাল। সিটি অফ পিচ তে তো শুভ্র, ঘুরে আপনার বেড়াচ্ছি। কথাটা আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আহ, এখন শোনা যাচ্ছে হয়তোবা। হ্যাঁ, মানে একদম আমার একদম মাইক্রোফোন ক্লিয়ার। নিচে চলে গেছিল। আহ, আমি এখন বর্তমানে বরিশালে অবস্থান করছি আর কি। কিছুদিন আগে আচ্ছা, ঢাকায় গিয়েছিলাম। তুলনামূলকভাবে আমার কাছে মনে হচ্ছে বরিশালে আমি বেশ ভালো আছি এবং দিনকাল একটু কিন্তু যাচ্ছি। আমার অনার্স মাস্টার্স শেষ হলো। চাকরির একদম মোক্ষম সময়, চাকরি নেওয়ার একটা মোক্ষম সময়। মানে এরকম একটা সময় হচ্ছে বেকার বসে থেকে ব্যবসা করছি। বাবা একটু মাঝে মধ্যে আর চোখে তাকায়, কি ব্যাপার ভাত খাচ্ছি? আমি বলি, হ্যাঁ এই তো ভাতই খাচ্ছি আর কি। বলছে, কতদিন এভাবে? যতদিন করোনা থাকে, মানে এই ধরনের হচ্ছে কি বাবা ছেলের একটা চোখাচোখি যায়। মা আবার একটু অনেকদিন আচ্ছা, পরে যে ছেলেকে পেয়েছে, একটু ভালো মন্দ বানায়, নিজে নিজে বানায় টানায় খাওয়ায়। তো আসলে দিনটা একেবারে খারাপ যাচ্ছে তা না, তবে নিজের দায়বদ্ধতা থেকে বোধ করছি যে চাকরি হওয়ার দরকার, করোনা যাওয়া দরকার। একদম একদম। আচ্ছা, স্যার প্রফেশনাল জায়গা থেকে যদি একটু কোশ্চেন করতে চাই, গানের শুরুটা আসলে কোত্থেকে? গানের শুরুটা আসলে আমার বাসা থেকে। আমার বাসার একদম বলতে গেলে, যদি সেভাবে বলা যায় যে একদম মায়ের পেট থেকে। মানে আমার বাবা আচ্ছা, ভীষণ ভালো গান করেন। উনি আচ্ছা, বর্তমানে বাংলাদেশ বেতারে আছেন এবং রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ বরিশাল জেলা শাখার সেক্রেটারি হিসেবে আছেন। আচ্ছা, একই আচ্ছা, সাথে উনি উদীচীর একজন কর্মী। বাবা অনেক আগে থেকে গানের চর্চাটা করেন এবং উনি বেশ কিছু গুরু সান্নিধ্য পেয়েছেন। আমার মাও টুকটাক আগে গান বাজনা করতেন। তো বাবা মা একসাথে হওয়ার পরে বাবা আবার মাকে গানটা শেখাতেন। তো ওইভাবে আমার জন্ম। আমার জন্ম বাচ্চাদের সত্যি সত্যি টেলিভিশনে বলে না যে মা গান গেয়ে ঘুম পাড়াতো বা গান গেয়ে খাওয়াতো। তো আমার গানের শুরুটা মায়ের ওভাবেই আর কি। গান গেয়ে ঘুমাতাম, গান শুনে ঘুমাতাম, গান শুনে ভাত খেতাম। তো মা হচ্ছে, আমার মন খারাপ থাকলে বাচ্চারা হচ্ছে কি কান্নাকাটি করে চকলেটের জন্য, আমি আগে ছোটবেলায় কান্নাকাটি করতাম মার কাছ থেকে গান শোনার জন্য। বাহ বাহ। কারণ এবার বসে থাকতাম। তো সেভাবে আসলে গান, আমার যে আসলে গানটা কবে থেকে শুরু হয়েছে আমিও জানি না, আমার মাও জানে না। যে আমি জন্মের পর থেকে যতদিন ধরে কথা বলছি ততদিন ধরে গান। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। এভাবে তো সেই ক্ষেত্রে গানের হচ্ছিল যে, হুম, হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। আহ, গানের সাথে ওইভাবেই আর কি। তো এখন পর্যন্ত ছাড়িনি। বর্তমানে বাংলাদেশ বেতারের সাথে আছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে অনার্স করলাম আর কি। এখন পর্যন্ত সঙ্গীতের এতটুকু শিক্ষা। আর আমার গুরু ছিলেন বিশ্বজিৎ বরিশালে। আর গান মিউজিকে পড়ার সুবাদে এবং 2013 সালে জাতীয় পুরস্কার পাওয়ার সুবাদে বেশ কিছু প্রত্যাশক শিল্পীদের এবং গুরুদের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছে। আজিজুর রহমান তুহিন আমার শিক্ষক, প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা তোপ, তারপর হচ্ছে ডক্টর লীনা তাপ শিক্ষক, তেজনা চৌধুরী বন্যা, বড় বড় পুলিশ, মানে ওনাদের খুব সৌভাগ্য। এবং আমি আজাদ স্যারের একজন শিষ্য ছিলাম। আমাদের বাংলা খেয়ালের যে প্রবর্তক, ওনাদের সকলেরই সান্নিধ্য পাওয়া হয়েছে। ছায়ানটের বেশ কিছু শিক্ষক পাওয়া হয়েছে। শান্তিনিকেতন শিক্ষকের সাথে আমার টুকটাক গান বাজনা কথাটা করা। আবার একটু আবছা শোনাচ্ছে। আচ্ছা, আমি আমি খুবই দুঃখিত। মানে হেডফোনটা একটু ঝামেলা করছে সম্ভবত, আমি বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক ঢাকা আছে। বিশ্ববিদ্যালয়ে পড়ার পরবর্তীতে আমার এখন পর্যন্ত আর কি বেশ কিছু গুরু সান্নিধ্যে করা হয়েছে এবং বেঙ্গল ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল যেটা হয়, যেটা আচ্ছা, হয়েছিল, আমি হুম, বেঙ্গল ক্লাসিক্যাল ফেস্টিভ্যালের 2017 সালের হচ্ছে কি আমি পার্টিসিপেন্ট ছিলাম। বাহ বাহ, চমৎকার চমৎকার। সো এখানে কি আমরা আরেকটা গান কি এখন আপনার কাছ থেকে শুনতে পারি? হ্যাঁ, তা অবশ্য শোনা যায়। এখানে যেহেতু গায়ক এবং নায়ক দুজনে উপস্থিত আছেন, আর সেই সাথে আমরা জানি যে গত পরশুদিন আমাদের মহানায়কের জন্মদিন গেল, একদম উত্তম কুমারের। একদম। উত্তম কুমারের স্মরণে হচ্ছে ওনার ছবি থেকে একটি গান গাওয়ার চেষ্টা করছি। আবার ক্লাসিক্যালেরও কথা যেহেতু আসলো, গানটার ভিতরে হুম, বেশ ক্লাসিক্যালের একটা মাধুর্য আছে, অনুপ জলাটা এবং মানবেন্দ্র। তৎকালীন সঙ্গীতের ক্লাসিক্যালদের একজন বড় গুরু বলা যায়। তাদের গান গাওয়ার চেষ্টা করব, কিছুই হবে না, কিন্তু স্মরণ করবো আর কি গানে গানে। আচ্ছা, প্লিজ। আহ, উম,
দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার অধরে জাগে হাসি, রাধার অধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। সনি পা নিসা রে নিসা গা রে গা মা পা, পা নিসা রে গা নিসা নি ধা পা মা গা রে সা, দোলে শিখি পাখা দোলে সুখ সারি, দোলে শিখি পাখা দোলে সুখ সারি, ময়ূরী দোলে প্রেম অভিসারি, ময়ূরী দোলে প্রেম অভিসারি, এ রাতের নাই তুলনা, ও এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি একই সুরে বাঁধা, তুমি আমি একই সুরে বাঁধা, এ বাঁধন কভু খুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা, ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। খুবই চমৎকার একটা নাইস, খুবই চমৎকার একটা গান ছিল। সো শাফি মামা, তুমি তোমার কেমন লাগছে একটু বলো তো আমাদেরকে। একেবারে মামা আমাদের মানে দুইজন মামার ওই যে কাজের শুরুর দিকগুলো শুনতেছিলাম আসলে মানে মেলা কিছুই মনে পড়ে যাচ্ছিল। অল্প না আমি না মানে কভার সাইডে একজন গানের মানুষ আর একজন হচ্ছে অভিনয় করে। এখন কথা হচ্ছে কি ওই যে মানে আমি একবার একটা জিনিস যে ফেস করছিলাম, আমাদের যে দীপ মামা আছে, দীপ মামা কেন কভার সাইডে দীপ মামা, এরকম কি কোনোদিন আপনার হয়েছে যে হচ্ছে আপনি কোনোদিন কাউকে জিজ্ঞেস করতে, কেউ আপনাকে জিজ্ঞেস করছে ভাই কি করেন, আপনি করছেন যে অভিনয় করি বা টেলিভিশনে কাজ করি, তারপরে কোনো মানে অন্যরকম কোনো অকওয়ার্ড কোনো আহ কিছু হচ্ছিল কিনা? যেমন আমি না কই তারপর বুঝতে পারবেন আমি কৃষক প্রশ্নটা করলেন। আমাকে একবার একজন জিজ্ঞেস করছিল ভাই কি করেন, আমি বললাম যে এই তো টুকটাক রেডিওর কাজ কাম করি আর কি। ভাই ও রেডিওর কাজ কাম করেন, তাহলে চলেন আমার বাড়িতে, আমার বাড়ির রেডিওটা নষ্ট হয়েছে। তো কি কোনো কিছু হচ্ছিল নাকি যে ও আচ্ছা, আমার পরিচিত হ্যাঁ, আরেকজন আছে তাকে হুম, এরকম এরকম আমার পরিচিত হয়েছে, এরকম এরকম হয়েছে। আমি আসলে নর্মালি কেউ জিজ্ঞেস করলে আমি আহ, মানে খুব একটা স্ট্রিক্টলি মানে বলি না যে আমি মডেল বা অ্যাক্টর, এটা আমি আসলে, কারণ আমার কাছে মনে হয় যে অ্যাক্টর বা মডেল হইতে অনেক বেশি সময় লাগে, আমার সেই সময়টা এখনো হয় নাই।
তো সেই জায়গা থেকে আমি এটা বলি না, আমি বলি যে আমি টেলিভিশন মিডিয়াতে কাজ করি, অ্যাক্টিং শিখি, শেখার চেষ্টা করছি, আর মাঝে মাঝে করি, এইটুকু বলি। তো এইটুকু বললে অনেকে হয়তো হ্যাঁ এটা মাঝে মাঝে বলে, ও আচ্ছা আপনি টেলিভিশনে কাজ করেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কোন চ্যানেলে কাজ করেন এটা বলে। তো আমি বলি যে ভাই আসলে আমরা তো আচ্ছা ফ্রিল্যান্স কাজ করি, আমাদের আসলে ওই প্রোগ্রামগুলো আপনার যে কোনো চ্যানেলে যে কোনো সময় যায়। এটা আমি লট অফ টাইম মানে সেভারাল টাইম এটা শুনছি যে আচ্ছা টেলিভিশন মিডিয়াতে কাজ করেন। মিডিয়া মানে হচ্ছে তাদের কথা হচ্ছে কোন চ্যানেল, চ্যানেল হতে হবে আর মানে সাধারণ পাবলিকের পার্সেন্টটা আমি আর কি আসলে মানে বলতেছি আর কি, কোনো একটা চ্যানেল আর হচ্ছে ও আচ্ছা চলচ্চিত্রতে কাজ করেন, এফবিসি তে না, এফবিসি, এই ব্যাপারগুলো আর কি। তো আমি বলি যে না ভাই, আমি হচ্ছে সরি, আমি হচ্ছে আহ, বিজ্ঞাপন, টেলিভিশনে যে বিজ্ঞাপনগুলো দেখেন ওগুলাতে অ্যাক্টিং করি আর কি মাঝে মাঝে, আহ, বা প্রোডাকশনের সাথে ইনভলভ থাকার চেষ্টা করি এই করি আর কি। আচ্ছা মামা, ব্যাপারটা হচ্ছে কি যে তাও তো মানে আপনার ভাগ্য ভালো যে আপনার কেউ কয় নাই যে হচ্ছে ওই যে আপনি যখন কেছেন যে টুকটাক টেলিভিশনত কাজ কাম করি আর কি, তখন আপনাকে আর কেউ কয় নাই যে হচ্ছে চলেন আমার বাড়ির টিভিটা না নষ্ট হয়েছে ঠিক করে দেন, আপনি যেহেতু কাজ কাম করেন। সেটা আসলে হ্যাঁ, এটা ইন্টারেস্টিং, এটা যদি কখনো বলে তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো। এটা আসলে এটা মজার বিষয়, টেলিভিশনটা নষ্ট হয়ে গেছে, টেলিভিশনটা ঠিক করে দেন। আপনাকে কি বলছিল যে আমার দাদা অনেক আগে একটা রেডিও রেখে গেছে, রেডিওটা এখন সুইচ অন করলে ঝিঝির করে, কিছু ধরে না। এরকম তো আমার সাথে একবার ঘটছিল। আর একটা কথা কি, জি। ওই যে আপনি যেটা বললেন এটা সত্য কথা যে হচ্ছে আমাদের মানে টেলিভিশন মানে মনে করে যে হচ্ছে আহ নির্দিষ্ট একটা টেলিভিশন কাম করে এক জায়গাতেই করে। যেমন আমি একটা রিয়েলিটি শো ছিলাম এনটিভির, তো আমাকে এখনো হুম অনেকে হুম হুম জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 2016 সালের কথা। আমাকে এখন অনেকে হুম জিজ্ঞেস করে যে তুমি তো এনটিভির কাম করেছিলে, তোমার এখন কি খবর, তোমার এনটিভির কি খবর এখন। এবং অনেকেই আমার বন্ধু হ্যাঁ বান্ধব হ্যাঁ। পরিচয় করে এইভাবে যে আমার বন্ধু বা আমার অমুক এনটিভির কাম করে, হুম, ঠিক আছে, অথচ বুঝতে পারছি। আমাদের সেই প্রোগ্রাম কিন্তু সেই 2016 সালে শেষ হয়ে গেছে। আর এখন হুম সেজন হুম হুম হইতেছে, আলাদা আলাদা সেজন হচ্ছে, ঠিক আছে। হুম হুম তো হুম যাই হোক, আপনার ঘরে হুম হুম। মেলা শুরুর গল্পগুলো শুনলাম, ভালোই আর লাগতেছিল আসলে। আর আমার ঘরে এখানে আরেকটা জিনিস অ্যাড করি আপনার সাথে, যদি আপনার সুবিধা হয় আর কি। প্লিজ। হ্যাঁ মামা, হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে মানে এই কথাটাই মানে একটু টেনে বলি, যেটা হচ্ছে আপনি যেটা বললেন এটা একটু ফিনিশিং দিচ্ছি আর কি, যেটা হচ্ছে অনেকেই ভাবে যে মিডিয়াতে আসলে কাজ করা মানে হচ্ছে চলচ্চিত্র বা নাটক, এই বিষয়টা না। মিডিয়াতে আসলে অনেকগুলো সেকশন তো আছে। সিঙ্গার যারা তারা গান করে, যারা মিউজিশিয়ান তারা মিউজিক করে, যারা লিরিসিস্ট তারা লিরিক লিখে, সেও কিন্তু মিডিয়ার একজন কর্মী, একজন একদম। সাংবাদিকও মিডিয়ার কর্মী। এবং একজন আর্টিস্ট, অ্যাক্টর, মডেল। তো প্রত্যেকটার জন্য প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কিছু সেকশন আছে, রাইট? যেমন মডেলদের জন্য আপনার র্যাম্প আছে বা স্টিলে কাজ করে বা টিভিসি তে কাজ করে, যারা অ্যাক্টিং করে অ্যাক্টররা যেমন আপনার টেলিভিশনে কাজ করে, টেলিভিশন সেক্টরটা আলাদা, ফিল্ম আলাদা, বিজ্ঞাপন আলাদা, আপনার র্যাম্প আলাদা। So এই বিষয়গুলো আলাদা, টোটাল সেক্টরটা আলাদা। তো মানুষজন অনেকে হয়তো মনে করে এটা হয়তো জানা হয়তো হয় না ঠিক মতো, সেই জন্য হয়তো জিজ্ঞেস করে। এই জন্য কথাটা বললাম আর কি, প্রত্যেকটা সেকশন কিন্তু আলাদা। আর একজন আর্টিস্টের জন্য সেটা সিঙ্গার হোক বা অ্যাক্টর হোক বা যে কোনো আর্টিস্ট হোক, তার সে কিন্তু আসলে ফ্রিল্যান্সই থাকে নর্মালি। সে সব চ্যানেলেরই একদম। কাজ করে, চ্যানেলের সব প্ল্যাটফর্ম ফর্মের সব লেভেলের। তো এইটা আর কি একটু ক্লিয়ার করা আমার মনে হয় যে দরকার। এটাই এটাই মামা, এই খুব জন্য বললাম। গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আর এখন শ্রাবণ মামা কেন যেটা কমন, আমি এই যে আমাদের সব মামারা কিন্তু কমেন্ট করে পুরো ফাটিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমাদের দীপ মামা আর হচ্ছে শুভ্র মামা নিয়ে মেলা কিছু করছে, সেগুলো না তাড়াতাড়ি না পড়ে মেলা আসলে ভালো কিছু কি, লাগতেছে না, মেলা তাই কিছু আরো কি, তাড়াতাড়ি মানুষ পড়ে পরে আসো। মারবে, মানুষের কমেন্ট পড়েন তাড়াতাড়ি। কমেন্ট গুলো তাড়াতাড়ি পড়েন। দিয়ে বেশিক্ষণ চালানো যাবে কিনা এজেন্টদের দিয়ে আগে কমেন্ট করে শুনান। আচ্ছা ঠিক আছে, তো আমাদেরকে আসলে অনেকেই কমেন্ট করেছে, আমি কিছু কমেন্টের মধ্যে নিয়েছি। আম, মোস্তাক লিখেছেন, ফয়সাল দীপ ভাইয়া কেমন আছেন, সেপ্টেম্বর 18 আলহামদুলিল্লাহ, অ্যাডভান্স ভালো আছে। বার্থডে উইশ করলাম, আর আপনাদের থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পার্টিটা যেন মিস না হয়। তো দীপ ভাইয়ের 18 তারিখে বার্থডে, সেই উপলক্ষে আগেই উইশ করে দিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জন্মদিনের জীবন শুভেচ্ছা আহমেদ মামা। লিখেছেন, জীবন আহমেদ প্রবাবলি লিখেছেন, ফয়সাল এই দীপ ভাইয়া বছর, আমরা আপনার গসিপ শুনতে চাই। আচ্ছা হ্যাঁ, দীপ ভাই কি বলছিলেন এবছর? না বলছি এই বছরে মানে এই বার্থডে মানে সামনে যেটা আসতেছে সেটা মনে হয় এই প্রথম উইশ সে হচ্ছে বললো, লিখলো।
ভালোই লাগলো। মামা এনিওয়েজ মামা মামা আপনার আমার থ্যাংক ইউ 14 সেপ্টেম্বর মামা, আমার ওয়াও 14 ওয়াও সেপ্টেম্বর। ওয়াও ওয়াও, তাহলে আপনি আর আমি আচ্ছা, একই তাহলে রাশি। আপনার নিশ্চয়ই ভার্গো আই থিঙ্ক, সরি। কন্যা রাশি আপনার, কন্যা। হ হ হ হ হ আমার কন্যা রাশি। অনেকগুলো মেয়ে আপনার সাথে ইনভলভ না, এটাই তো শিকার হ্যাঁ, যেতে অনেকগুলো চাচ্ছেন মেয়ে। কিন্তু না এগুলো না আচ্ছা, করতেছেন। না না মামা, শোক হচ্ছে আমাদের ওই যে মামা ভাগ্নের সম্পর্ক, আমার সাথে মামা ভাগ্নির সম্পর্ক, সব আমার মামা। ঠিক আছে, ব্যাপার না এগুলো আচ্ছা মামা। আচ্ছা, আমি আমি কিছু কমেন্ট পড়ছি, কমেন্ট পড়লে বোঝা যাবে আসলে কার প্রতি কার কোন মেয়েদের কতটা বেশি ইনভলভমেন্ট। প্লিজ। আমি কিছু কমেন্ট পড়ে নিই। আচ্ছা, আহ, আলম আনিসা লিখেছেন আমরা গসিপ শুনতে চাই, দীপ ভাইকে বলেছেন। ফয়সাল দীপ তারপর লিখেছেন ফয়সাল দীপ বন্ধু বাসায় তাড়াতাড়ি চলে আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কমেন্ট করেছেন জীবন আহমেদ। কে লিখছে? আহ, জীবন আহমেদ, আচ্ছা ও। জীবন আহমেদ, সে খুব চমৎকার খাবার আপনার জন্য রেডি করে রেখেছে। সে আমার ফ্রেন্ড, আচ্ছা আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শাহেদ শাহরুখ লিখেছেন ফয়সাল দীপ বন্ধু বিয়ে কবে করবে? ভাই কবে করবেন? একেবারে। শোনেন, যেদিন যেই মুহূর্তে আমার মনে হবে যে দিস ইজ হাই টাইম টু গেট ম্যারিড, ওই টাইমটাতে ওকে, আমি বিয়ে করবো, দ্যাটস ফর শিওর। আমি বলবো না আচ্ছা যে, হ্যাঁ এটাও সত্য যে জন্ম মৃত্যু বিয়ে উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালার হাতে থাকে, বাট আমার কাছে মনে হয় যে উপরওয়ালার ইচ্ছা, যদি আমার ওই মুহূর্তে মনে হয় যে এই টাইমটাতে আমার বিয়ে করা উচিত, এই মুহূর্তে যদি আমার এখনো মনে হয়, মানে এই লাইফটা শেষ হওয়ার পরও যদি মনে হয় যে বিয়ে করা উচিত, আমি করে ফেলবো সিরিয়াসলি। না, আমাকে মানে কল করবেন করবেন, আমি মামা? বাসায় চলে আসবো সাক্ষী। না না না, শুভ্র ভাই কি বলতে দীপ মামা চাইছে? আপনার। আমি বললাম যে শুভ্র ভাই লকডাউনটা প্রপার ইউটিলাইজ করে বাসায় বসে কি না করবো। ভাই, না মামা মামা, লকডাউনটা হচ্ছে আহ, ওটা আসলে নামই হচ্ছে লকডাউন, সো এটা ইউটিলাইজের কোনো অপশন নাই। সময় না মামা, দরকার এই না, হ্যাঁ। এই লকডাউনের বলছেন, ঠিক যেটা হচ্ছে বলছেন। মামা, এই হুম, লকডাউনের মধ্যে যেটা হচ্ছে আমাদের মানে ওই যে মেলা শাশুড়িরা হচ্ছে তার হুম। ছেলের, শাশুড়িরা হচ্ছে তার ছেলের বা তার বৌমার বাচ্চা সামলাচ্ছে, আর এদিকে আবার বৌমা আবার তার শাশুড়ির বাচ্চা সামলাইতেছে আর কি, লকডাউনের মধ্যে যেটা হচ্ছে। বেশি ডিপ কথা কয়া ফেললে মানে। না, একদম বিগ থট। বুঝতে পেরেছি। আচ্ছা। আসলে ডিপ থট। আচ্ছা, আহ, হুম, আলম আনিসা লিখেছেন শুভ্র ভাইয়া ক্যান ইউ সিং কতবারও ভেবেছিল আপন ও ভুলিয়া। শুভ্র, আপনার জন্য একটা রিকোয়েস্ট এসেছে, আশা করছি আমরা খুব তাড়াতাড়ি গানটা শুনবো। আচ্ছা, সাইমা আজাদ স্নিগ্ধা লিখেছেন দীপ এত হ্যান্ডসাম লাগছে কেন আপনাকে? ওকে, ও একেবারে না একেবারে না 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 তারপর না, আমি ওমা আমি আমি ওমা আমি মিলা। দীপ ভাই দিতেই হবে, দীপ ভাই, ভাইকে কেন তো না, হ্যান্ডসাম আমি আমি লাগছে। আরেকটা আরেকটা আরো আরো দুটো আরো নিজে দুটো তো আরো আরো দুটো কমেন্ট আছে, আমি সেগুলো পড়ে নিচ্ছি। ওমা মিলা লিখেছেন ফয়সাল দীপ লাভ ইউ, দীপ তোমাকে এত কিউট লাগছে কেন? লাভ ইউ টু। আচ্ছা, ফারজানা আমাকে জেসি কিউট লাগছে, লিখেছেন আমার দীপ চুল মিস ইউ। এলোমেলো। কে লিখছে আচ্ছা, এটা? ফারজানা 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 জেসি। ও আচ্ছা আচ্ছা, ওকে, মিস ইউ আচ্ছা টু। ঠিক আছে। কেমন সো আছেন আপনি? হ্যাঁ, সে ভালো আছে। সো এখন আমি যেই কোশ্চেনটা নিয়ে আসলে একটু আগে হাসাহাসি হচ্ছিল যে আপনাকে এত কিউট কেন লাগছে? কিউট কেন লাগছে, এটা তো আসলে আপনাদের যে অ্যাপের লিংকটা দিলেন, ওই অ্যাপের কোনো ফিল্টার টিল্টার আছে নাকি আমার সন্দেহ না, হচ্ছে হয়তো। আমি কিন্তু অতটা হ্যান্ডসাম, ঠিক আছে, আমি অতটা সুদর্শন না। আমার আমার খুবই, মানে বিং অনেস্ট, আমার কাছে মনে হচ্ছে আপনাদের তিনজনকেই বেশি হ্যান্ডসাম লাগতেছে। আমি এখন আমি বাইরে থেকে আসছি, আমাকে একটু মেসি মেসি লাগতেছে। আমি বাইরে থেকে আসছি তো আমাকে মনে হয় একটু মেসি মেসি লাগতেছে। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাইকে কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন খারাপ গসিপ কমেন্টস আছে? লাউঞ্জ, আপনারা দেখছেন গসিপ লাউঞ্জ রেডিও কার্নিভাল খারাপ কোনো কমেন্টস এর আছে? পেজ সব থেকে। ভালো করছেন, আমরা কিন্তু এত ভালো না, ঠিক আছে? আচ্ছা, খারাপ কিছু করছি কিন্তু। না, খারাপ খারাপ কোনো কমেন্ট অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমি পাইনি। আমার মনে তো হচ্ছে আমার মনে হচ্ছে আপনি স্ক্রল কি বলে এটা, না, স্কিপ করে চলে যাচ্ছেন। পেলে আমি অবশ্যই জানাবো, পেলে আমি অবশ্যই আর জানাবো। খারাপটা শুনতে চাই। আমার ব্যাপারে কারো কোনো কমপ্লেন আছে? মানে আমার কোন দিকটা খারাপ লাগে? ইভেন এইখানে আমি ছাড়াও যে তিনজন মানুষ আছে, তিনজন মানুষের কোন জিনিসটা আপনাদের খারাপ লাগছে এই খারাপ কমেন্টটা করবেন, আর হচ্ছে কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে সেই জিনিসটা কমেন্টস করবেন, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আপনাদের কাছে জানতে চাই যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। তো যারা দেখছেন, আমি বিহাফ অফ ফয়সাল দীপ আমি আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের কোন জিনিস ভালো লাগছে, কোন জিনিস খারাপ লাগছে, আমাদের আড্ডা কেমন লাগছে, আমাদের শুভ্রর গান কেমন লাগছে, সেগুলো যদি জানাতে চান তাহলে লাইভের কমেন্ট সেকশনে যে সিম্পলি কমেন্ট করে ফেলুন। আমরা অনুষ্ঠানের প্রায় মাঝখানে চলে এসেছি, কিছুক্ষণ পর আমরা একটা ব্রেকে যাব। আর ব্রেকের আগে
আমি শুভ্রর কাছে থেকে একটা গান শুনতে চাচ্ছি। আচ্ছা, আমি কি রিকোয়েস্টের গান করবো? প্লিজ, যদি করা থাকে। যত দুটো করেছে দুটোই জানা আছে, কতবার ওটা চেষ্টা করুন। ছোট্ট ইনফরমেশন দিই, কতবারও ভেবেছিল এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়েস্টার্ন মিউজিকের একটা অংশ। যারা জানেন না বা যারা মানতে চান না যে রবীন্দ্রনাথ আসলে আধুনিক না, তাদেরকে একটু জানিয়ে রাখি, উনি প্রথম আইরিশ সং ড্রিঙ্ক টু মি অনলি স্টিক দ্য নাইস এন্ড আই উইল টেক ফর মাইন, এই গানটা থেকে হচ্ছে আইরিশ মেলোডিস থেকে এই গানটা রূপান্তর করে বাংলা ভাষায়। কতবার ভেবেছিল তোমার চরণে দিব হৃদয় খুলে, কতবার ভেবেছিল আপনা ভুলি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছি কোথায় তুমি স্বর্গের দেবতা, কেন তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গ করে খুঁজে ভুলে কাকি, কিন্তু জানিতে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না। আপনি আজিকে যাবে সুধাই আসি, কেমন প্রকাশে পাব কত ভালোবাসি। কতবার ভেবেছিল আপনার তোমার চরণে দিব হৃদয় খুলে, কতবার ভেবেছি আপনার। ধন্যবাদ, গিয়ে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ, Awesome, থ্যাংক ইউ awesome, সো মাচ। awesome, awesome. খুব ভালো লাগছিল। সো আমরা আসলে একটা ব্রেকের টাইম হয়ে গেছে, ছোট্ট একটা ব্রেক নিয়ে ফেলবো। এর মধ্যে কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর যদি আমাদের সাথে আড্ডায় জয়েন করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, লাইভের কমেন্ট সেকশনে যে সুন্দর মতো কমেন্ট করে ফেলুন আপনার কোনো রিকোয়েস্ট, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে। সাথেই থাকুন, ফিরছি একটি ব্রেকের পর। খারাপ কিছু জানার থাকলে দ্রুত করুন। মেয়ে তুমি ভূগোল কেন পড়ো, মেয়ে তুমি ভূগোল কেন পড়ো, তোমার ভেতর মার্বেলের কক্ষপথ। মেয়ে তুমি ভূগোল কেন পড়ো,
তোমার ভেতর মার্বেলের কক্ষপথ, তুমি ভ্রুকুটি পার্লার রাশিফল পুঁজি, বৃক্ষের আয়ু আমি পাইনি বুঝি, চলো অন্য আকাশ সন্ধ্যা তারা খুঁজি, চলো অন্য আকাশ সন্ধ্যা তারা খুঁজি, চলো অন্য আকাশ সন্ধ্যা তারা খুঁজি, চলো অন্য আকাশ সন্ধ্যা তারা খুঁজি। তুমি সমাজ কেন পড়ো, তুমি একা জন্ম সামাজিক পাঠ, তুমি সমাজ কেন পড়ো, তুমি একা জন্ম সামাজিক পাঠ, তুমি ভ্রুকুটি পার্লার রাশিফল পুঁজি, বৃক্ষের আয়ু আমি পাইনি বুঝি, চলো অন্য আকাশ সন্ধ্যা তারা খুঁজি, চলো অন্য আকাশ সন্ধ্যা তারা খুঁজি, চলো অন্য আকাশ সন্ধ্যা তারা খুঁজি, চলো অন্য আকাশ সন্ধ্যা তারা খুঁজি। চলো অন্য আকাশ সন্ধ্যা তারা খুঁজি, চলো অন্য আকাশ সন্ধ্যা তারা। তুমি ভূগোল কেন পড়ো, তোমার ভেতর মার্বেলের কক্ষপথ, তুমি ভূগোল কেন পড়ো, তোমার ভেতর মার্বেলের কক্ষপথ, তুমি ভ্রুকুটি পার্লার রাশিফল পুঁজি, বৃক্ষের আয়ু আমি পাইনি বুঝি, চলো অন্য আকাশ সন্ধ্যা তারা খুঁজি, চলো অন্য আকাশ সন্ধ্যা তারা খুঁজি, চলো না অন্য আকাশ সন্ধ্যা তারা খুঁজি, চলো 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 অন্য আকাশ। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কানরে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কানরে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, ছোট্ট তোর ওই ওমের ডানায় না খসতে দিবি কি, ছোট্ট তোর ওই ওমের ডানায় না খসতে দিবি কি, বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি, বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি। বুকে মেঘ জমিয়ে কানরে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কানরে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায়
যেটা হয় প্রতি মঙ্গলবার রাত 10টা থেকে 11:30 পর্যন্ত। আমি শ্রাবণ আছি আপনাদের সাথে, আর সুদূর বগুড়া থেকে আমাদের সাথে নিয়ে এসেছিলাম শাফি মামাকে। শাফি মামা আছে আমার সাথে, সাথে আছেন আর দুজন চমৎকার গেস্ট, দুজন গুণী মানুষ। একজন হচ্ছেন অভিনেতা এবং মডেল ফয়সাল দ্বীপ এবং সঙ্গীত শিল্পী শুভ্র। তো আমি শাফি মামার জন্য একটু ফ্লোর ছাড়ছি। শাফি মামা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমার একেবারে মানে ক্লিয়ার শুনতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা যে ব্রেকের মধ্যে তো মেলা আড্ডা হচ্ছিল, আর তার মধ্যে কিছু কিছু জিনিস আমার না মনে পড়ে যাচ্ছিল। ঠিক আছে, এই যে ছোটবেলার আড্ডাগুলোর কিছু কিছু জিনিসের কেন জানি মনে পড়ে যাচ্ছিল আমার। তো একবার এই আমার একটা কথা মনে পড়ছিল, তখন সেটা আমি শেয়ার করি সবার সাথে। মানে এইখানে মানে ওই যে দীপ ভাই, দীপ মামা যেটা করছিল আর কি, যে আপনারা কেটা মানে কার সম্পর্কে কোনটা খারাপ কি জানেন সেটা কোন আমাদের। ঠিক আছে, তো সোলপোল কিন্তু মেলা দুষ্ট হয়। সোলপোল যেগুলো থাকে আর কি, আমাদের মতো সোলপোল যখন আমরা ছোট থাকি তখন। তো এরকম এক দুষ্ট সোল আমার এলাকার। তাই তার বাপক জিজ্ঞেস করছে, আব্বা তুমি কি বিয়ে করছো? একবার চিন্তা করে দেখো মামা, কি একটা অবস্থা। আব্বা তুমি কি বিয়ে করছো? তার বাপ চিন্তা করতো সোল হয়তো বা বোঝেনি। পরে কয় দেখো বিয়ে করছি। কয় কাক বিয়ে করছো? কয় কেন তোর মা বিয়ে করছি, তোর মা হোক। হ্যাঁ, ঘরের মধ্যে সেটিং দিয়ে ফেলছো। মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। মানে আমাদের যে দুষ্টমি গুলো হচ্ছিল ব্রেকের মধ্যে, সেগুলোতেই মনে পড়লো আর কি। আর আমি না এই মুহূর্তে না তোমার চাই যে আমাদের দুই মামার জন্য কিন্তু আজকে কিন্তু না অল্প না ফায়ার সময় যাবে, একেবারে র্যাপিড ফায়ার দুটা মানে একটা রাউন্ড আছে আমাদের। ঠিক আছে, দেন ফায়ার এখানে করে দেন, এখানে করে দেন। দীপ মামা অল্প না যেটা করছিল আর কি, যে আমাদের কার কি খারাপ কি জানবার আছে সেটা কোন সে জানানোর একটা সুযোগ করে দেবো আর কি দীপ মামা সব দুইজনকে। ঠিক আছে, প্লিজ। তো মামা র্যাপিড ফায়ারটা কি এখনই করবো নাকি আর না পরে করবো? তুমি যদি কও শ্রাবণ মামা। র্যাপিড ফায়ার আরেকটু পরে করি, অন্তত র্যাপিড ফায়ার দেখার জন্য হলেও অন্য যারা আছে তারা হচ্ছে দিকে যাও, হ্যাঁ, আমাদের সাথে থেকে। এখন না কমেন্টের দিকে যাওয়া দরকার মনে হয় মামা আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কিছু কমেন্ট দেখে নিচ্ছি। ফারজানা জেসি লিখেছেন হ্যাপি বার্থডে ফয়সাল দীপ ইন অ্যাডভান্স। আচ্ছা, স্পর্শ বিলাস সাহা লিখেছেন আমরা কি বিয়ের দাওয়াত পাবো? অবশ্যই অবশ্যই লিখেছেন আমার ফ্রেন্ড স্পর্শ বিলাস, খুবই আচ্ছা ভালো ছেলে। ও নিজেও বিয়ে করে নাই, বিয়ে করবেও না, আমাকে দাওয়াতও দিবে না, কিন্তু আমার দাওয়াত ঠিকই চাচ্ছে। এনিওয়েজ, তারপরে আচ্ছা, নুসরাত জাহান নদী লিখেছেন ফয়সাল দীপ কেমন আছো? আড্ডাটা আসলে খুব ভালো লাগছে আমার। আলহামদুলিল্লাহ। হানিফ হোসেন লিখেছেন লাভ ইউ ফয়সাল দীপ। জীবন আহমেদ লিখেছেন ফয়সাল দীপ আপনার বাসার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তাসরিফুল ইসলাম মোস্তাক লিখেছেন ফয়সাল দীপ ভাইয়া রুম লাইট অফ করে আপনার লাইভ দেখছি। এই শীতের আগে কি আমরা ভাবিকে দেখতে পাবো? এই শীতের আগে মানে বললাম না, আমার যদি এই মুহূর্তে মনে হয় যে আমার বিয়ে করা উচিত, এটা যদি আমার একবারের জন্য রিয়েলাইজ হয়ে যায়, তাহলে আমি হয়তো করে ফেলতে পারি। কাউকে জানিয়ে না জানিয়ে হোয়াটএভার, যে সিচুয়েশনে থাকি করে ফেলতে পারি যদি এটা মনে হয় আমার কাছে। এটা কি আমরা ছবি দেখা শুরু করি? সবচেয়ে বড় কথা হচ্ছে কেটা চায় যে তার স্বাধীনতা হারে যাক, কেটা চায় যে তার স্বাধীনতা হারে যাক। কয়জনই চায়? প্রশ্নটা কি আমি বুঝি না, আরেকবার প্লিজ। না, আমি বলছিলাম যে মানে সবাই তো ভাবি করছে, তো শীতের আগের একটা প্রশ্ন চলে আসছে, তো আমি বললাম যে শীতের আগে তো আপনি তো কষ্ট পান কেন, বড় ভাই মানুষ, আমরা কি এটা ট্রাই করবো নাকি? ডেফিনেটলি প্লিজ ডু দ্যাট। আমি অনেক খুশি হব যদি আপনাকে নেক্সট লাইভে আরেকবার যখন আসবো আপনি বিবাহিত হয়ে আসবেন, কিন্তু আমি সিঙ্গেল হয়ে আসবো। এটা দেখলে আমি অনেক খুশি হব। রাস্তা ভাবি খুঁজতে হবে ভাই, আপনার তো। এবং আমি আরো খুশি হব আমাদের প্রোগ্রামের প্রোডিউসার থেকে করে এখানে অফ স্ক্রিন অন স্ক্রিনে যারা আছে লাইভে, প্রত্যেকে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে আমি আরো খুশি হব। অনলি আমি সিঙ্গেল থাকবো। বাল্যবিবাহ নিষিদ্ধ ভাই, দেশে বাল্যবিবাহ নিষিদ্ধ ভাই। আপনি কেন আপনি কি এখনো বাল্যবিবাহ অনার্স মাস্টার শেষ করার পরে বাল্যবিবাহ হবে কেন বলেন তো? শ্রাবণ আমার কথা বলছে। পা বলে আরো কম। না, সেক্ষেত্রে হচ্ছে আমার বিয়েটা হচ্ছে বাল্যবিবাহ হয়ে যাবে। আমারটা হয় একমাত্র বাল্যবিবাহ। বিয়ে করা উচিত, আসলে বিয়ে করা উচিত। এনিওয়েজ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত বিয়ে করতে পারি। অনেক মানুষের প্রত্যাশা আছে আমার বিয়ে খাওয়ার। আমি চাই তাদেরকে দাওয়াত দিয়ে বিয়ে খাওয়াইতে। সেই আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা এবং প্রত্যাশা যেন পূরণ হয়, সেজন্য দোয়া করবেন সবাই। দীপ ভাই লাইফে কয়টা, আচ্ছা দীপ ভাই লাইফে কয়টা বিয়ে করতে চান? লাইফে কয়টা বিয়ে?
বিয়ে আসলে একটাই করতে চাই, এবং আচ্ছা। একটাই করতে চাই, হ্যাঁ একটাই। এখন আপনি হয়তো আচ্ছা, বলতে পারেন সব যে এত ক্ষেত্রে চিন্তা করে কি বললেন যে একটা, তার মানে আরো করার ইচ্ছা আছে নাকি? না, এখন বিষয়টা হচ্ছে লাইফ, জীবনটাই হচ্ছে আনসার্টেন। আসলে কখন কি হবে এটা আপনি আমি জানি না। রেস্ট অফ দা ফিউচারে কি আছে না আছে এগুলো কেউই কিছু জানি না। সো যদি কখনো থাকে সেক্ষেত্রে আসলে কিছু করার নেই, বাট আমার থেকে কখনোই না একের বেশি, এটা আমার কখনোই ইচ্ছে নেই এবং আচ্ছা, করারও ইচ্ছে নেই। হ্যাঁ, একটাই। না আসলে কপালে সব জমা যাবে। ক্ষেত্রে হচ্ছিল যে আমরা প্রশ্ন করতে এক্সপিরিয়েন্স চাচ্ছি পারসন যদি খুঁজি। অনুমতি হ্যাঁ প্লিজ প্লিজ শুভ্র প্লিজ হ্যাঁ হ্যাঁ প্লিজ। প্লিজ প্লিজ। দীপ ভাই কাছে হচ্ছে কি একটা সিরিয়াস কোশ্চেনই করবো আর কি, গতানুগতিক বা হ্যাঁ, আমরা সাধারণত খুব মিডিয়া সিরিয়াস, লাইফে যে খুব সিরিয়াস, আর কি যে খুব সিরিয়াস। হ্যাঁ, একটু একবারে। সিরিয়াস আর কি, একটু ভেবে উত্তর দেওয়ার মতো আর কি প্রশ্ন। যাই হোক, আমার মনে হচ্ছে আমি এটা ভেবে উত্তর দেওয়ার মতো একটা প্রশ্ন। প্লিজ। সাধারণত মিডিয়া লাইফ যারা লিড করে বা অ্যাক্টর বা যারা হচ্ছে মডেলিং করে, তাদের লাইফ পার্টনার চয়েস করে এবং তাদের সাথে লাইফ পার্টনার থেকে তাদের সাথে তাল মিলিয়ে চলাটাও একটা বড় একটা ব্যাপারই মনে হয় আমার কাছে। আর্ট, যে আর্ট। মিডিয়াতে কাজ করা, হ্যাঁ আর্টিস্টদের সাথে হচ্ছে সংসার করাটা এতটা সোজা না। আপনি হচ্ছে গিয়ে একজন কো আর্টিস্টের সাথে আপনার ফিমেল আর্টিস্টের সাথে আপনার ঘনিষ্ঠতা থাকবে, আপনার কথা হবে, রেগুলারলি দেখা হবে, ইভেন আপনার অভিনয়টাও থাকবে। সেই রকম ভাবেই আপনার একজন লাইফ পার্টনার বাছাই করতে হবে যে আপনার এই সমস্ত ব্যাপারটাকে আর্ট হিসেবে দেখবে। তো ভবিষ্যতে এটা যদি কোনো কারণে কন্ট্রাডিক্টরি হয়ে যায় বা হতে পারে বলে আপনি মনে করেন, তখন আপনি কি করবেন? প্রফেশনের জায়গাটা থেকে কি ভাববেন আর আপনার লাইফ পার্টনারের জায়গাটা থেকে আপনি কি ভাবেন? আমি এই একটু আগে, হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলছেন। এটা আসলে হচ্ছে, যার কারণেই আসলে আপনি প্রশ্নটা করেছেন। আমার কাছে মনে হয় যে লাইফে সবকিছুই মোটামুটি আনসার্টেন। যদি আপনি বর্তমানে ভালো কিছু করেন, আপনি ফিউচারে ভালো কিছু পাবেন, এটা আমি বিলিভ করি। অনেকে আমাকে বলে ভাই আপনার ফিউচার প্ল্যান কি? আমি বলি যে ভাই আমার ফিউচার প্ল্যান হচ্ছে বর্তমানে আমি ভালো কিছু করা। আর আমি যদি বর্তমানে ভালো কিছু করি, আমার ফিউচারটাতে ভালো কিছু অবশ্যই ইনশাল্লাহ। উপরওয়ালা কারোর সাথে কিপটামি করে না। আপনি ভালো কিছু করলে আপনি ভালো কিছু পাবেন, দ্যাটস ইট। বিশ্বাসটুকু রেখে আমি বর্তমানে ভালো কিছু করার চেষ্টা করি। এখন ফিউচারে কি হবে এটা আমি বলতে পারছি না, বাট এরকম কোনো কিছু হওয়ার মতো আমার মনে হয় না। আমি সেই মেন্টালিটি বিলং করি। আমি, আমার কোয়ার্টার্সরা জানে আমি তাদের সাথে কিরকম আচার আচরণ বা কথাবার্তা বলি, যেইটুকু কাজ করেছি, যেইটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সবার সাথে। এরকম ফেস হইতেও পারে এটা, বাট হইলে আসলে কিছু করার নাই, এটা তো আনসার্টেন। এটা আনলাকিলি হয়ে যেতে পারে, হয়তো কোনো কিছু মাইন্ড করতে পারে, বা আমার কোয়ার্টিস্টের সাথে আমার আহ, কথা বলা দেখেও হয়তো আমার ফিউচার ওয়াইফে হয়তো এটা নিয়ে মাইন্ড করতে পারে। এটা আসলে ডিপেন্ড করে। তবে আমি যেটা পার্সোনালি মনে করি যে লাইফ এবং আহ, ব্যক্তিগত পার্সোনাল লাইফ দুটো আলাদা জিনিস। এবং এখানে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে পুরুষ মানুষ হচ্ছে কমিটেড থাকাটাই উচিত। হ্যাঁ, কমিটমেন্ট একদম। হচ্ছে পুরুষ মানুষের একটা সবচেয়ে বড় অস্ত্র আমি মনে করি। যারা কমিটমেন্ট রাখতে পারে না এদেরকে আমার কাছে পুরুষও মনে হয় কম, সত্যি কথা বলতে গেলে। আর আপনি যদি লয়াল হন, আপনি যদি একজন মানুষের সাথে হ্যাপি থাকেন, আপনি আরেকজনের সাথে যাওয়ার, এটাতে আমি এই পক্ষে আমি না, সত্যি কথা বলতে। এই জন্য হয়তো অনেকে অনেক ধরনের মাইন্ডও করতে পারে আমার কথাটা শুনে, বাট আমি এটা বিলিভ করি যে আপনার এত ঘাটে গিয়ে নৌকা চড়ার তো আপনার দরকার নেই। আপনি একটাতেই তো, দুটোই তো, সবই তো নৌকা, তাই না? আর সবই তো ওয়াইফ, সবই তো মানুষ, সবই তো। So, এত জায়গায় গিয়ে এত কিছু করা বিয়ের পরে, এগুলো আমার পছন্দ না। আর পুরুষ মানুষ সবসময় কমিটেড থাকা উচিত, এবং আমি সেই কমিটমেন্ট বিলিভ করি এবং আমি রাখার চেষ্টা করি। দেখা যাক ইন ফিউচারে কি আছে, আল্লাহ মালিক। দোয়া করবেন, এটাই হচ্ছে বড় কথা। দোয়ার হচ্ছে Always, ওষুধ নাই, always. একটা কথা আছে না? আপনার মনের সকল আশা পূর্ণ হোক। থ্যাংক ইউ, চমৎকার থ্যাংক ইউ কিছু। শুভ্র। হ্যাঁ, চমৎকার শুভ্র ভাইকে কিছু আমি একটা কথা শুনছেন। বলতে চাই, সেটা হচ্ছে শুভ্র হ্যাঁ, ভাই, please. আপনি যদি আহ, ধরেন সাপোজ আপনি বিয়ে করতেছেন, ওই বিয়ের দিন ধরেন ওই সময়ে যদি আপনার আমি ধরে নিচ্ছি আপনার একটা গার্লফ্রেন্ড আছে, সেই গার্লফ্রেন্ডের সাথে আপনার বিয়ে হচ্ছে না, ওই গার্লফ্রেন্ড যদি ওই মোমেন্টে এসে যদি বলে যে আহ, আমাকে বিয়ে করতে হবে, ওই মেয়েকে আমি কোনোভাবে বিয়ে করতে দিব না তোমাকে, তখন আপনি কি করবেন? তখন আমি বাবা মাকে জিজ্ঞেস করব যে আমি কি দুইটা বিয়ে একসাথে করতে পারবো? ও জোশ, জোশ। তার মানে আপনি দুজনের সাথে বিলং করতে চান? একটা তো ফ্যামিলি এত ঘটা করে টাকা পয়সা খরচ করে ফেলছে অলরেডি, একদিকে ইনভেস্ট হয়ে গেছে, আরেকটা হচ্ছে কি হ্যাঁ। ডাবল মানে বোনাসে আসছে না, তাহলে আমি দুটোকে ফেলবো কিভাবে? একদিকে ইনভেস্টমেন্ট, আরেকদিকে প্রফিট, দুটোই তো ও আমার। জোশ।
আচ্ছা আমি আচ্ছা, হলে ওই কি যে করতাম, মানে আমি হলে কি করতাম, আমি হলে বলতাম যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমি তাহলে এই বিয়েটাও না করি, তোমার যেহেতু এত আপত্তি হচ্ছে, আমি এই বিয়েটাও করছি না, তোমাকেও করছি না, আমি জীবন আর বিয়েই করবো না। বাহ, মানে একেবারে স্বাধীন সবচেয়ে জীবন বড় লিড বড় করার বড় মতো। মিথ্যা কথা পুরুষ বলছেন, আমি তোমাকে পাবো না মানে আমি কাউকে বিয়ে করতেছি না। আচ্ছা, শ্রাবণ ভাই অনেকক্ষণ ধরে কি জানি বলার চেষ্টা করছিলাম, না, চোখে আমি মুখে আসলে বলার পারছি। চেষ্টা করছিলাম, আমি বলার চেষ্টা করছিলাম যেটা খুব চমৎকার কিছু কথা আসলে আপনার কাছ থেকে আচ্ছা শুনছিলাম, যেটা পার্সোনালি হচ্ছে আমি এই জায়গাটায় খুব বিশ্বাসী যে আমি যদি কারোর সাথে খারাপ কিছু না করি তাহলে উপরে যে আছেন সে আমার সাথে কখনো খারাপ কিছু করবেন না। সো যেটা বলছিলেন যে একজন Absolutely. পুরুষ মানুষের খুব। আসলে কমিটেড থাকা উচিত, তো পার্সোনাল আমার জায়গা থেকে আমি যেটা মনে করি আসলে একজন পুরুষ মানুষের অবভিয়াসলি কমিটেড থাকা উচিত। যদি আপনি একটু আগে একটা কোশ্চেন করলেন শুভ্রকে যে সাপোজ আপনার গার্লফ্রেন্ড চলে এলো আপনার বিয়ের ক্ষেত্রে, আমার যদি একজন গার্লফ্রেন্ড থাকে আমার বাবা মা কোন হিসেবে আমার বিয়েটা আরেকজনের সাথে ঠিক করতে পারবে, কিভাবে? আপনি তো আপনি আপনি সামাও হইলো না, ফ্যামিলি মানলো না বা দিচ্ছে না। না না অবভিয়াসলি, কারণ প্রত্যেকটা মানুষের হচ্ছে ব্যক্তি স্বাধীনতা থাকে, আপনার বাবা মা অবভিয়াসলি আপনাকে সেই স্পেসটা দিবে যদি খুব পরিমাণের কনজারভেটিভ না হয়। আর অত বেশি কনজারভেটিভ বাবা মা ছেলে মেয়ে যারা, তারা অ্যাজ ইউজুয়ালি প্রেম করতে পারে না, টু বি অনেস্ট। আচ্ছা, এই ঘটনাটা আমার কাছে চাক্ষুষ আছে এক্সপার্ট সপ্তাহ এক্সপার্ট। 2 সপ্তাহ আগে। আমারই কাছের বন্ধুর এক রিলেটিভ, যেটা হলো লকডাউনের ভিতরে হচ্ছে ঠিক হলো, ছেলেটার বিয়ে ঠিক হয়ে গেছে, ওর গার্লফ্রেন্ড হচ্ছে গিয়ে সরাসরি থানায় গেছে, থানায় গিয়ে বলছে যে এই বিয়ে ভাঙতে হবে বিকজ আমার সাথে সে কমিটেড ছিল এবং Okay. আমি যে কোনো ভাবে হচ্ছে গিয়ে আমাকে বিয়ে করতে হবে। তো আইনের যে একটা বিষয় থাকে, আমরা হচ্ছে গিয়ে চিটার বাটপাড়ির মামলাটা তো জানি বোধহয়, যে প্রেম করলে যে শুধুমাত্র আমি হচ্ছে কি চাইলে ব্রেকআপ করতে পারবো, ব্যাপারটা এরকম না। অনেকগুলো এখন বিশ্বাসযোগ্য এভিডেন্স থাকে যে আমি তোমাকে আশ্বাস দিচ্ছি আমি বিয়ে করবো। তো খুব আইন অনুযায়ী যখন কারোর সাথে রিলেটিভ যায় সে যে কোনো একটা স্টেপ নিতে পারে, তো তাকে বাধ্য হয়ে ওই মেয়েকে বিয়ে করতে হয়েছে। আইনের একটা বিষয় আছে এখানে, আবার বাস্তবতার একটা বিষয় আছে, ইমোশনের একটা বিষয় আছে। তো গার্লফ্রেন্ড বলতে যে শব্দটাকে বোঝায়, সেই গার্লফ্রেন্ডকে যদি আমি শুরু থেকেই আমার বিয়ে করার চিন্তা থাকে, আমি অ্যাট ফার্স্ট প্রেম করার আগে আমার বাবা মার কাছে অনুমতি নেব, বা আমি মিনিমাম একদম। এটা জিজ্ঞেস করবো যে আমি একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছি, ভবিষ্যতে তোমাদের এই ব্যাপারে কোনো নেগেটিভ কোনো বিষয় থাকতে পারে কিনা, বা থাকলে আমাকে জানাও, তাহলে আর আগাবো না। আর যদি না থাকে তাহলে আমি আগাচ্ছি আমাদের জন্য দোয়া রাখবো। একদম একদম, কারণ আমি আসলে একটা বইয়ে পড়ছিলাম একদিন যে আপনি ভালো কাজ এবং খারাপ কাজের পার্থক্যটা কিভাবে করবেন, সেটা হচ্ছে আপনি যে কোনো বয়সেরই হন না কেন আপনি যে কাজটা করছেন সেটা যদি আপনি আপনার বাবা মার সাথে শেয়ার করতে পারেন সেই কাজটা ভালো, যদি না করতে পারেন তাহলে সেটা খারাপ। আমি জানি না পার্সোনালি কে কতটুকু রিলেট করতে পেরেছে, বাট আমি আমার জায়গা থেকে এই জিনিসটা রিলেট করতে পারি। কারণ আমি হচ্ছে যখন স্কুল লাইফে, তখন যখন ক্লাস 7 আমি একটা মেয়ের সাথে প্রেম করছি, তখন আমি বাবা মার সাথে শেয়ার করতে পারছি না, অন্তত মায়ের সাথে শেয়ার করতে পারছি না। সেটা আমার জন্য তখন অবভিয়াসলি খারাপ ছিল। এখন যখন আমি ভার্সিটি লেভেলে আছি, এখন আমি কারোর সাথে রিলেশন করছি, আমি আমার মার সাথে শেয়ার করতে পারছি মা এই মেয়েটাকে আমার পছন্দ। এটা অবভিয়াসলি আমি এটা মনে করি যে বাবা মার সাথে শেয়ার করা যে কাজগুলো সেগুলো অবভিয়াসলি ভালো। মানবিকতার জায়গা থেকে আসলে এই ব্যাপারগুলো আমাদের অন্তত খেয়াল রাখা উচিত। অনেক পার্সোনাল লাইফ নিয়ে আড্ডা হয়ে গেল, আমরা একটা গান কি শুনতে পারি শুভ্রর কাছে? হ্যাঁ হ্যাঁ, খুব সিরিয়াসনেস চলে আসছে, আমরা এখন একটু কি বলে একটু গান বাজনায় যেতে পারি আমার মনে হয়। আমি তো ছিলাম, প্রেমেই থাকি। ওকে, এত প্রেম কেন আপনার ভেতর, আপনি ভেতরে এত প্রেম? গায়ক মানুষ তো। মাত্র এই যে উঠতি বয়সী না, এখনো তো টিনেজটা শেষ হলো না। উড়ু উড়ু মন, রঙিন রঙিন মন, দেখি এই যে আপনি আছেন, আপনার সাথে আমি আছি, দু একটা না গান। না না না, আমি এক্সপার্ট না, এই যে শ্রাবণ ভাই এক্সপার্ট আছে, শাফি ভাই এক্সপার্ট আছে, আর আপনি তো হচ্ছেন ওনাদের এক্সপার্টের। আমি মাঝে মাঝে টিপস নিব আপনাদের কাছ থেকে, মানে হাউ টু বি এঙ্গেজ, হাউ টু বি মানে ইন এ রিলেশনশিপ উইথ সামওয়ান। আমাদের শ্রাবণ মামা নাকি একটা ইউটিউব চ্যানেল খুলবে, কিভাবে প্রেম করা লাগে, কিভাবে বিয়ে করা লাগে, কিভাবে বাবা মা রাজি করা লাগে। ওয়াও, সবাই ভাই আমাকে কেন ব্লেম দিচ্ছেন? দীপ ভাইয়ের কাছ থেকে আমরা কিউট হওয়ার একটা উপায় জেনে নেব। একদম একদম, টিউটোরিয়াল। কি কি কিসের টিউটোরিয়াল? হাউ টু বি কিউট। কিউট হওয়ার একটি উপায়। ও আচ্ছা, এটার আসলে কি বলবো, আচ্ছা এটা শো এর পরে বলবো, এখন আমরা অন্য Off air, না? যে সিরিয়াস, হ্যাঁ, হ্যাঁ অফ definitely। এয়ার যে সব কিছু বসে ছাড়া যায় না, তাই না? তা তো অবশ্যই বলছি। আচ্ছা, মানুষজন কি এত ভালো ভালো কমেন্টস করছে না,
খারাপ কোনো কমেন্টস করে নাই কেউ যে ভাইয়া আপনাদের আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত না, আপনাদের এরকম এই টাইপের কেউ কিছু করে নাই? এত না, ভালো সবাই জানে আসলে ভাই, লাভ খারাপ ইউ, লাগলে কি গেছে? সবাই হচ্ছে লাভ ইউ মিস ইউ এই টাইপ কমেন্ট করছে। কেউ কেউ আর কি তারা নিজে থেকে জানাতে চাচ্ছে তারা সিঙ্গেল, সেটা দীপ ভাইকে জানাতে চাচ্ছে যে তাদের আসলে আমাকে কেউ না, নেই, এটা আপনাদের হাতে আছে। তাদের আসলে কেউ নেই। তো দীপ ভাই সুরজের দীপ মামা পরে করে একটু কেউ নাই, আর দীপ মামাকে জানাচ্ছে সব। না না, Definitely। আমাকে না, ওই শুভ্র ভাইয়ের গান শুনে ফ্যান হয়ে গেছে। আমার সত্যি কেউ নাই ভাই। শুভ্র ভাইয়ের গান শুনে ফ্যান হয়ে গেছে, এই জন্য বলতেছে যে ভাইয়া খুব ভালো লাগছে শো। আচ্ছা আমরা আসলে গানটা শুনে ফেলি শুভ্র, হেমন্ত হচ্ছে। একদম প্লিজ। ফুলের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ভুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কথা শুন আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পাড়ে রই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় হাতে যায়, তাহার মতো তুমি করো না কেন, ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় হাতে যায়, তাহার মতো তুমি করো না কেন, ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই তো ডাকি। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার তুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। ধন্যবাদ। বাহ, খুবই চমৎকার, খুবই পছন্দের একটি গান আমার। জোশ, জোশ। তো শান্তমা, তুমি বলছিলে র্যাপিড ফায়ার করবে আমাদের দুজন গেস্টকে আজকে। তো সময় বলছে 11:23 বাজে, আমাদের হাতে আছে 7 মিনিট। আমি 7 মিনিট তোমাকে দিয়ে দিলাম, তুমি এবার আমার গেস্টদেরকে ফায়ার করো। একেবারে ফায়ার ফায়ার। গেস্টরা অতটা হবি না, সমস্যা নেই, গেস্টরা মেলা চালাক আছে, চালাক বলতে হচ্ছে ট্যালেন্টেড মানুষ যে, সেজন্য হবি একদম। না। তবে আরেকটা কথা কওয়া হচ্ছে যে আমাদের অল্প না আগে যে কথাগুলো হচ্ছিল, আমি তো মানে এগুলোর মধ্যে কথাবার্তা কইনি, আর একমাত্র কারণ হচ্ছে আমার তো রেডিও কার্নিভাল কর্তৃপক্ষ আমাদের যেটা করছে, এক্সাইট করে দিচ্ছে, মামা বানিয়ে দিচ্ছে।
তা আমার এই জায়গা মামাঘের সাথে কিছু হওয়ার সম্ভাবনা নাই। যে মেয়ে, যেগুলো মেয়ে আছে আর কি, মেয়ে সোলগুলো আছে এগুলোর সাথে কিছু হওয়ার সম্ভাবনা নেই, সবাই আমার মামা। ঠিক আছে, এই জন্য আমি চুপচাপ আসছিলাম। আর একটা কথা দীপ মামার খুব ভালো লাগছে, যে হচ্ছে আমার দীপ মামাদি বললো যে সবার বিয়ে করা উচিত, সকলেরই বিয়ে করা উচিত। তো আর একটা কথা বলো যে হচ্ছে ওই যে অনেকগুলো নৌকো যারা চড়ে বেড়ায় আর কি, হুম। আখেরের মতে যেটা হয় যে সকলেরই বিয়ে করা উচিত এবং সকলেরই বউ ভালোবাসা উচিত, সেটা যার বই হোক। একদম একদম। আখেরের মত হচ্ছে এটা যে বউকে ভালোবাসা উচিত, যেটা সেটা যার বউই হোক। যাই হোক, এখন আমি না র্যাপিড ফায়ার চলে যাবো আমার মামাদের সাথে। মামারা রেডি তো? র্যাপিড ফায়ার জিনিসটা কি র্যাফেল ড্রয়ের মতো কিছু কি মানে? আচ্ছা মামা হলেই বুঝে যাবো। আচ্ছা আমি না দুঃখিত, আমার ফোন খুব র্যাপিড ঝামেলা করতেছে। ফায়ারটা কি দিয়ে করবেন? AK-47 টোকেন দিয়ে নাকি? না মামা সমস্যা নেই, আমাদের এখন এত দূর থেকে কথা দিয়ে ছাড়া কিছু করার উপায় নেই। আমাদের ওই যে মেলা মামারা মেলা ধরনের প্রশ্ন করে, আপনি আগে যেটা করলেন যে খারাপ কিছু থাকলে যাতে জানবে চাই জানে যাতে, ওই রকম না কিছু না, কথাবার্তা কম, খারাপ কিছু কম না, ভালোই কম। যাই হোক, র্যাপিড ফায়ার শুরু করি মামা। যেহেতু আমাদের শুভ্র মামা গান হলো, এই জন্য এখন আমি দীপ মামা দিয়ে শুরু করি। দীপ মামা রেডি? করেন যেমনে খারাপ লাগে। আচ্ছা, না খারাপ, খারাপ কিছু না মামা। 3 ঘন্টার জন্য যদি আপনি মেয়ে হয়ে যান, তাহলে কোন কাজটা সব মানে একেবারে সবার আগে করবেন? এটা আসলে পসিবিলিটি চান্স কম, সো এখানে কি বলবো আর। তারপরেও কি করবেন মনে করেন হয়ে গেছেন, একটাও এই জায়গায় পসিবিলিটি মানে কোনো সুযোগ নেই, কোনো চান্স নেই, ঠিক আছে, মানে তারপরও মেয়ে হলে কি করব? হ্যাঁ 3 ঘন্টার জন্য, 3 ঘন্টার মধ্যে। মেয়ে হলে অনেকগুলো প্রেম করার চেষ্টা করব, যেগুলো আমি মানে করি না, এই কাজগুলো করার চেষ্টা করবো আর কি অনেকগুলো। কারণ আমি 3 ঘন্টার জন্য, তাদেরকে চান্স আছে তো, 3 ঘন্টার জন্যই পুরা দুরা প্রেম টেম করবো, এরপরে বলবো যে গুড বাই। আচ্ছা, আহ, ভোর 3টার সময় বা 4টার সময় যদি কোনো বিপদত পড়েন, তাহলে সকালের আগে কাজ ফোন করবেন? সবার আগে কাকে? সব আমার বড় আপাকে বা বড় দুলাভাইকে। দে আর মাই গার্ডিয়ানস। কোনোদিন কি, কোনোদিন কি মেয়ে ঘেরে বাথরুম ব্যবহার করছিলেন? করছি। মেলা ভালো আছেন আপনি। কোনোদিন কোনো ম্যাডামের উপর ক্রাশ খাইছিলেন? ম্যাডামের উপর ক্রাশ? না, ম্যাডামের উপর ক্রাশ হয় না। ম্যাডামরে ভালো লাগতো। ইংলিশ টিচারের ওই একটা ডায়ালগ আমার এখনো মনে পড়ে। ইংলিশ ক্লাসে বলছিল, তুমি আর আমি ছাড়া বাকি যা আছে সব থার্ড পার্সন। এই, ও একেবারে মামা। ঠিক মামা আছে, এটা, এটা কোন কোথায়, ভার্সিটি নাকি হচ্ছে কলেজত মামা? স্কুলে প্রাইমারি। স্কুলে স্কুলে ওরে মামা রে। না, এটা হচ্ছে যে ম্যাডামে বলছে যে ওই যে সিঙ্গুলার আর হচ্ছে মনে হয় ফ্লোরাল এরকম কিছু একটা পড়াচ্ছিল, পরে বলতেছে যে মনে করো এখানে আমি আর তুমি ছাড়া আর বাকি যা আছে সব থার্ড পার্সন। বুঝতে পারছো? আমি থার্ড বলছি পার্সন যে জি জি। সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন প্লুরাল যে- নাম্বার, ওই ব্যাপারটা। তো ওই হ্যাঁ ওইগুলো তো আমি তখন ও আচ্ছা জি জি জি। ম্যাডামটাও সুন্দর ছিল অনেক, আমাকে ভীষণ আদর করতো, বাট ভালো লাগতো আমার। মানে ক্রাশ টাশ না, বাট আমাকে ভালো লাগতো। মামা, আপনার অনেক বন্ধু বান্ধব এই লাইফটা দেখিচ্ছে, এখন এই বন্ধুদের মধ্যে একজনকে হাত করা লাগবে, একজনকে স্ল্যাপ করা লাগবে। সহজ করে দিলাম, ছেলে মেয়ে যে কোনো একটা হওয়ার পারে, সমস্যা নেই। নাম বলতে হবে, নাম না বললে কিভাবে বলবো কে দেখছে কে দেখছে আপনার না? বন্ধুদের মধ্যে যা ইচ্ছা, আপনার বন্ধুদের মধ্যে যা যাকে ইচ্ছা নাম, মানে দেখো অনেকেই, আর আপনি এগুলো মানে ছাড়াও একজনকে সমস্যা হাত নাই, করবো আরেকজনকে? পরে না হয় একসময় দেখে নিবি। স্ল্যাপ করা লাগবে। স্ল্যাপ? হ্যাঁ। ফ্রেন্ডদের মধ্যে, ফ্রেন্ডদের মধ্যে কাকে আসলে হাক করবো? হাক তো সবাইকেই করবো, স্ল্যাপ কাকে দিব? স্ল্যাপটা আসলে কাউকেই দিব না, কারণ আমি আমার ও, বন্ধুদেরকে এত অনেক বেশি ভালোবাসা বন্ধুদের ভালোবাসি। সাথে। রাইট, ওইরকম কোনো বন্ধু আমার এখন পর্যন্ত হয় নাই যাকে আমি স্ল্যাপ করার মতো ইয়ে। বাট সবাইকে হাক করবো আচ্ছা, ফর শিওর, ফিল আপনার করি। জন্য একেবারে শেষের ফায়ার যেটা, ওকে, নিজের সম্পর্কে এমন একটা সিক্রেট কোন যেটা হচ্ছে মানে যে সিক্রেটটা এখন পর্যন্ত কেউ জানে না। এখন পর্যন্ত সিক্রেট অনেকেই হয়তো জানে না। হ্যাঁ, আমি পেইন্ট করতে পারি, পেইন্ট।
আমি একসময় প্রচুর পেইন্ট করতাম এত খুব 2010 এর আগে, তখন স্কুল লাইফে থাকতে আমি স্টার্ট করছি, তখন অনেক পেইন্ট করছি, অনেক বেশি ড্রয়িং, পেইন্ট, ছবি টবি আঁকতাম। এটা হচ্ছে এখন অফ করে দিয়েছি, আবার দেখি সামনে রিস্টার্ট করবো হয়তো। ভাল লাগে করতে আর কি। এটা হয়তো অনেকেই জানে না, পেইন্টটা অনেক বেশি আমার পছন্দ, এটা করতে ভালোবাসি। আর অন্য সিক্রেট যদি খারাপ কিছু জানতে চান, আর তো খারাপ কিছু না, মানে খারাপ অনেক কিছু আছে, অনেক কিছুই আছে। কি বলবো, না থাক না বলি, অন্য সময় বলবো। কিছু জানার আছে? এত এত ভালো মানুষ হয়, খারাপ কিছু খুঁজে পাওয়া যায় না মানুষের হুম। আসলে। দীপ মামা বলে কথা, ভালো একটা আর একটা প্রতিভা জানতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ মামা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক আপনি ইউ। একেবারে ঠিকঠাক মতো পাস করছেন। এবার আমাদের শুভ্র মামা রেডি? 33 দশমিক কত? এটা হচ্ছে শো এর পরে দর্শকরা দেবে, দর্শকরা আমাদের যে মামারা আছেন তারা দিয়ে দেন মার্কটা, ঠিক আছে? শুভ্র মামা রেডি তো? হ্যাঁ, আমি তো গেট বাইতে রেডি। আচ্ছা, 3 ঘন্টার জন্য যদি ছেলে ছেলে থেকে মেয়ে হয়ে যান, তাহলে কি কোন কাজ, দুটো কাজ আগে করবেন সেটা বলুন। কোশ্চেন কি রিপিট হবে নাকি? তো কোশ্চেন তো ফাঁস হয়ে গেল, না, এই কোশ্চেনের উত্তর তো ফাঁস আপনি হয়ে দেন, গেছে। আপনি দেন, শোক প্রশ্ন এক থাকবেন, আপনি আপনার মতো দেন, আপনার তো উত্তর অন্যরকম হওয়ার পারে। 3 ঘন্টার জন্য মেয়ে হয়ে গেলে আগে শপিং মলে যা দেখবো যে আসলে মেয়ে হওয়ার পরে শপিং মলের সাথে তাদের সম্পর্কটা কি, কিসের, মানে এত কেনাকাটা আচ্ছা কিসের, মানে জামা কাপড় কিনতে কিরকম লাগে আসলে ওটা টেস্ট করবো আমি। রাইট। আচ্ছা, কোনোদিন যদি বাংলা সিনেমার যদি অভিনয় করার সুযোগ আসে, তাহলে কোন চরিত্রে অভিনয় করবেন ম্যাডাম? বাংলা সিনেমায় চরিত্রে মানে অভিনয় করার সুযোগ আসলে কোন চরিত্রে অভিনয় করব? চরিত্রহীনের চরিত্রে। জোশ। আচ্ছা, চরিত্র নিয়ে আর কিছু না বলি আমরা। আচ্ছা, ওই ম্যাডামের উপর কোনোদিন ক্রাশ খাইছেন? একই প্রশ্ন। স্কুল লাইফ থেকে একটার পর একটা খেয়ে যাচ্ছে আর কি, ইউনিভার্সিটি পর্যন্ত লিস্ট চলছে। অনেক বড়, অনেক বড় লিস্ট। টিস্যু হ্যাঁ, আছে না, টিস্যু টান মোটামুটি। দিলে একটা বের হয়, একটা বের হয় প্যাকেট থেকে। ওনারও এরকম ক্রাশের বাজারের লিস্ট বা অন্তত তো প্রেমিকার এরকম লিস্ট হতে আছে। পারে। একটা টান দিবেন একটা বের হবে, একটা টান দিবেন একটা লিস্ট বের কেমিক্যাল হবে। লিস্ট নেই ভাই, আমার এবার চোখটা খারাপ, তো এই যে দেখতেই পাচ্ছেন চশমা পড়ছি, চোখটা খারাপ, তো এই হচ্ছে সমস্যা, এমনিতে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, না, এটা খুব ভালো। আচ্ছা, বন্ধুদের মধ্যে একজনের হাত করা লাগবে, একজনের স্ল্যাপ করা লাগবে। বন্ধুরা অনেকে দেখতেছে আপনার এই মুহূর্তে। হাক করা লাগলে তো হচ্ছে কি সবারই হাক করা যায়, স্ল্যাপ করা গেলে সবারই স্ল্যাপ করা যায়। আর বন্ধুরে হচ্ছে কি কোনোদিন হচ্ছে কি হাক করে জড়ায় ধরাটা হচ্ছে কি খুব বেমানান লাগে, মনে হয় দেখলে আগে লাথি মারে, শালা এতদিন ফোন দিস না কেন। আর বিশেষ করে হচ্ছে কি নাম বলতে বলতে ছেলেটা এখন দেখতেছে না, যদিও দেখতেছে না, গত 2 সপ্তাহ আগে হচ্ছে গিয়ে সপ্তাহে কাছের বন্ধু টিপে চাপে চিপায় হচ্ছে গিয়ে গিয়ে বিয়ে করে ফেলছে, এবং কাউরে সে জানায় নাই। হঠাৎ করে দেখতেছে ফেসবুকে খুব সুন্দর সুন্দর ছবি ছাড়তেছে তার বউ সহ। ওর যদি ধারে কাছে পাইতাম আগে পিটাইতাম, আমার ভাগের খাসিটা খাইছে। আচ্ছা, বউ সহ সুন্দর সুন্দর ছবি দেখে আপনার হাত করার মধ্যে থাকে, হ্যাঁ, আমার মধ্যে আমার আছে। তো যাই হোক, চলে বিয়েটা হচ্ছে না বন্ধুত্ব। আপনারও, বোঝা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা মামা, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা মামা, নিজের সম্পর্কে এমন একটা সিক্রেট কন যেটা এখন পর্যন্ত কেউ জানে না। নিজের সম্পর্কে সিক্রেট বলতে পারি না, আমার বোন হচ্ছে কি অনুষ্ঠান দেখতেছে, I know, আর আমার ছোট ভাইও দেখতেছে, পাশের রুমে বাবাও আছে, মাও আছে, সবাই দেখতে। এই মুহূর্তের একটা সিক্রেট বলি, আমি হচ্ছে গিয়ে মানে 5টা ক্যাডবেরি আনছিলাম, 2টাও হয়ে গেছে, একটা ওদের দিয়েছি, আর 2টা আছে। ওরা যদি ইচ্ছা করে তাহলে যেন লাইভ শেষ করে আমার রুম থেকে সেটা নিয়ে যায়। হামলা মনে হয় এখনই পড়ে যাবে এই রুমের উপর। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ মামা। আমাদের সময় আড্ডা দিতে দিতে আজকে একবারে মেলা বেশি হয়ে গেছে, 11টা বাজে 32 বাজে গেছে একেবারে। এখন আমি না শ্রাবণ মামার কাছে যাবো। শ্রাবণ মামা, আচ্ছা, আজকে আসলে 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 অনেক আরো বেশি আড্ডা দেওয়ার ছিল। কোন দিক দিয়ে হচ্ছে সময় পার হয়ে গেছে আমি একদম খেয়ালই করতে পারিনি। এখন মনে হচ্ছে আসলে খুব অল্প সময় আনুষ্ঠানিকতা। ধরে অনেক, না না, সিরিয়াসলি সিরিয়াসলি আমি আমি as usual 10টা থেকে 11:30 পর্যন্ত আমি চিন্তা করি কখন প্রোগ্রাম শেষ হবে, কখন প্রোগ্রাম শেষ হবে। এই থাকে মনে, এই থাকে মনে কখন প্রোগ্রাম আজকে শেষ যে হবে। ব্যাপারটা আজকে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো যে এত তাড়াতাড়ি কেন শেষ হলো। হ্যাঁ, আর কি কোন দিক দিয়ে সময় গেছে আমি আসলে টেরই পাইনি, আসলে আরো অনেক চলেন আড্ডা আমরা দেওয়ার লাইভ ছিল। নিজে নিজের আড্ডা দিই। হ্যাঁ, সেটা তো অবশ্যই হবে, সেটা অফ এয়ার অবশ্যই হবে, অফ এয়ার অবশ্যই হবে। তো আমি আসলে দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। যারা এতক্ষণ দেখছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রতি মঙ্গলবার মামা ঠিক মামা এভাবেই। তার আগে না, মামা তার আগে অল্পনা শুনতে চাই যে আমাকে মামাকে কিরকম লাগলো আমাকে এটি আসে।
সেটা আমি আসতাম। কি রকম লাগলো আসলে? আমি মানে বলবো- চেহারা তো ওই যে দীপ ভাইয়ের ভালো লাগছে, এটা তো স্বাভাবিক বিষয়। না 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 জি আমাকে বলছেন কেমন লাগছে প্রোগ্রাম বলতে? হ্যাঁ দীপ ভাই। ও আচ্ছা, প্রোগ্রামটা সত্যি কথা আমার কাছে প্রোগ্রামই মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে যে ক্যাজুয়াল মানে কনভারসেশন। প্রোগ্রাম বলতে যেটা আমরা বুঝি যে ফর্মালি বসতে হবে স্যুট বুট পরে, ও জি জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ, তারপর এই ব্যাপারগুলা নিয়ে প্রোগ্রাম না, এটা সত্যি কথা ইটস এ ক্যাজুয়াল আড্ডা। So আমার কাছে এই জায়গা থেকে এটা ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি জানি না আমাদের যারা আমাদেরকে দেখছে শুনছে তারা যদি হার্ট হয়ে থাকে আমি সরি, আর যদি কারো খারাপ লেগে থাকে তাদের কাছে সরি। আমরা চেষ্টা করেছি আসলে আমাদের ব্যক্তিগত জীবনে আসলে যেটুকু ছোটখাটো এক্সপিরিয়েন্স হয়েছে সেটুকু শেয়ার করার জন্য। আর আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া রইল। যারা সুস্থ আছেন তারা সুস্থ থাকেন, সবসময় দোয়া করি। আর যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থ হয়ে যান, এবং অবশ্যই ভালোবাসবেন, ভালো রাখবেন গতিসীমা বজায় রেখে, এবং কার্নিভালের সাথে সবসময় থাকবেন। রেডিও কার্নিভালের দর্শক হয়ে হোক, ফ্যান হয়ে হোক, একজন শ্রোতা হয়ে হোক, যেভাবেই হোক রেডিও কার্নিভালের সাথে থাকবেন, এবং সেই সাথে বাংলাদেশের যত রেডিও স্টেশন আছে সেগুলোর সাথে থাকবেন। যারা ভালো প্রোগ্রাম করে তাদের সঙ্গে থাকবেন, আমি এটাই বলতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করুন। ধন্যবাদ। আর আপনাদের দুজনকে আসলে থ্যাঙ্কস দিতে চাই না, কারণ অনেকে লেখে না ওই ক্যাপশনে থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাই না, ছোট করলো। তো সেই জায়গা থেকে আসলে থ্যাঙ্কস না, আপনাদেরকে আসলে ভালোবাসা, এই জায়গা থেকে ভালোবাসা তিনজনকেই, প্রচুর ভালোবাসা আপনাদের জন্য, এবং এই ভালোবাসা সবসময় বিদ্যমান থাকবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে, ধন্যবাদ, আসলে ভালো লাগছে। অনেক ধন্যবাদ ফয়সাল ভাই। আমি শুভ্রর কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, প্রশ্নটা স্পেসিফিক ছিল প্রোগ্রামটা আসলে কেমন লাগলো, কেমন সময় পার করলেন, খারাপ লাগা বা ভালো লাগা? কতটুকু বাজে একটা প্রোগ্রামে আসছেন সেটা বলতে শুনতে চাচ্ছে। আচ্ছা, প্রথমত হচ্ছে রেডিও যতগুলো আমার এখন পর্যন্ত শোনা হয়েছে, আমার কাছে মানে কথা বলতে বেশ ভালো লেগেছে। আমি সবসময় গেলে তো একটা গান গাইতে হয়, গান বলে থাকি। আজকে প্রথম মনে হচ্ছিল কথা বলেছি, এবং কথা বলতে আমি জানি না দর্শকরা জানে কিনা যে এই তিনটা বাকি আমি বাদে বাকি তিনজন মানুষের সাথে আমার ঠিক এখন থেকে 1.5 ঘন্টা আগে প্রথম পরিচয়, জীবনে প্রথম দেখলাম, প্রথম শুনলাম। এবং কার্নিভালের আজকের এই আড্ডা থেকে মনে হলো এই তিনজন মানুষ খুব কাছে চলে আসছে, আমাদের অনেক দিনের পরিচয়, অনেক দিনের সম্পর্ক। এবং এটার জন্য ভীষণ ধন্যবাদ রেডিও কার্নিভালকে এই আয়োজনটা করার জন্য, এবং এই ক্যাজুয়াল মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে আনার জন্য। আমাদের যেই সম্পর্কটা হলো আজকে দর্শকদের সাথে, আপনাদের সাথে, রেডিও কার্নিভালের সাথে সম্পর্কটা থাকুক, আর ভবিষ্যতে রেডিও কার্নিভাল অনেক ভালো শো করুক। অনেক শুভকামনা থাকবে রেডিও কার্নিভালের জন্য। অনেক ধন্যবাদ শুভ্র এবং ফয়সালকে, আমাদেরকে আসলে আপনাদের এত ব্যস্ততা থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আমাদের প্রোগ্রামে। আমাদের প্লেজার টু হ্যাভিং মি। হ্যাঁ, এটা আসলে ভালো লাগতেছে সত্যি। আর আমাদের প্রোগ্রামটা বেসিক্যালি নাম হচ্ছে গসিপ লাউঞ্জ। আমরা এখানে আসলে আড্ডাই দিই, অত ফর্মাল কিছুও না। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, ইনশাল্লাহ সামনে হয়তো আবার আপনাদেরকে পাবো। আর দর্শক যারা দেখছিলেন, খারাপ লাগলে রেডিও কিছু করার আছে? সরি, খারাপ লাগলে কোনো অপশনস আছে মানে কিছু? সেক্ষেত্রে আমরা ক্ষমা চেয়ে নেব। ক্ষমা তো হইতে পারে না, আপনি 1.5 ঘন্টা একটা মানুষ থেকে নিয়ে তারপরে ক্ষমা চাইবেন, এটা কি হয়? ধরেন আমি বললাম যে আমার খারাপ লাগছে, তখন কি পাবো আমি? সেটা আমরা অফ এয়ারে ডিসকাস করবো। আচ্ছা, তাহলে আমার না, যেই দর্শক বা যেই দর্শক অথবা যে লিসেনাররা আমাদেরকে শুনছে, যদি কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই রেডিও কার্নিভাল তাদের হচ্ছে যারা এমবি কিনে আমাদেরকে দেখছে, আমাদের কথা শুনছে, যদি খারাপ লেগে থাকে তাদেরকে রিটার্ন করে দিবেন। এটা শ্রাবণ ভাই আর হচ্ছে সাফি ভাই পাঠায় দিবেন, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে তাহলে সব সময় রেডিও কার্নিভালের লাইভ এবং অনুষ্ঠানগুলো দেখা ট্রাই করুন। আই হোপ ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। ব্রডব্যান্ডের লাইনটা তো হিসাব করে দিয়ে গেলেন না। মানে ব্রডব্যান্ড তো যাই হোক একটা ব্যান্ড থেকে আসতেছে, তারা কিন্তু তাহলে টিকিটটাই পে করতে হবে একবারে। আচ্ছা, আমরা আসলে অফ এয়ার আড্ডা দেবো। আমি যেহেতু সময় পার করে ফেলেছি, আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দেখছিলেন রেডিও কার্নিভাল গসিপ লাউঞ্জ। আমরা আবার আগামী মঙ্গলবার ঠিক একই সময় চলে আসবো, হয়তো বা সাথে
নতুন কোনো গেস্ট থাকবে আরো দুজন, আমি থাকবো, সাথে থাকবেন বগুড়া থেকে চলে আসা আমাদের শাফি মামা। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ। রেডিও